আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে ইংলিশ টিউটর ফ্রি অনলাইন ইংলিশ কোর্সে প্রথম ক্লাসটি নিতে যাচ্ছি। অর্থাৎ ইংলিশ টিউটর ফ্রি অনলাইন ইংলিশ কোর্সে আমরা মোট 8টি টপিকের উপর ক্লাস কন্টিনিউ করব। আজকের টপিক হচ্ছে নাউন। অর্থাৎ নাউন দিয়ে আমাদের এই কোর্সটি শুরু হতে যাচ্ছে। এই কোর্সের সবচেয়ে মৌলিক একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই 8টি টপিক এতটাই বেসিক থেকে শেখার চেষ্টা করব, অর্থাৎ যাতে করে পরবর্তীতে এই 8টি টপিক রিলেটেড কোনো ধরনের কনফিউশন অথবা কোনো ধরনের ডাউট আমাদের মাঝে তৈরি না হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এমন 8টি টপিক চুজ করেছি যে 8টি টপিক আমাদের সকল প্রকার কম্পিটিটিভ এক্সামগুলিতে প্রশ্ন এসে থাকে। আর যথারীতি সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক আমরা আজকে শুরুতেই পাচ্ছি সেটি হচ্ছে নাউন। আসলে নাউন টপিকটি এতটাই ইম্পর্টেন্ট যে আমাদের আহ, দেখা যাচ্ছে যে 35 BCS থেকে সরাসরি নাউনকে সরাসরি সিলেবাসভুক্ত করার পর থেকে বিসিএস থেকে শুরু করে সকল কম্পিটিটিভ এক্সামগুলিতে নাউন থেকে কোশ্চেন আসে। এই জন্য নাউনকে আমরা অনেক গুরুত্বের সাথে দেখব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নাউনের আলোচনায় অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা কিছু কিছু জায়গাতে অনেক বেশি কনফিউজড হয়ে পড়ি। তো আমাদের উদ্দেশ্য থাকবে যে এই যে নাউনের আলোচনা আমরা কন্টিনিউ করব, যাতে করে পরবর্তীতে যে আমাদের ডাউটগুলি ছিল সেগুলি আর নেক্সট টাইমের জন্য আর না থাকে। তো যাই হোক, ইতিমধ্যে অনেকেই লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন। তো যারা জয়েন করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আমি রিকোয়েস্ট করব যে লাইভ ক্লাসটি শেয়ার করে আরও অনেকের কাছে লাইভ ক্লাসটি পৌঁছার সুযোগ করে দিন। আর পাশাপাশি আমিও লাইভ ক্লাসটি আমার ওয়ালে একটু শেয়ার করে দিচ্ছি। আর আমি রিকোয়েস্ট করব আপনারাও আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি শেয়ার করে দিন। ওকে। আর একটি বিষয় আমি শুরুতেই বলে রাখি যে আজকের লাইভ ক্লাসটিতে যারা সরাসরি জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই 8টি টপিক যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি কমপ্লিট করতে পারেন, আমি আপনাকে অন্তত এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে ইংলিশের বেসিক স্ট্রং করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সর্বোচ্চ লেভেলে পৌঁছে যাবেন। কারণ এই 8টি টপিক ফান্ডামেন্টাল টপিক। আর এই টপিকগুলি আমাদের, আমি এর আগেও বলেছি যে এই টপিকগুলি এতটাই ইম্পর্টেন্ট যে এগুলি যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনার অন্য অন্য যে টপিকগুলি থাকবে এই টপিকগুলিও আপনি দেখা যায় যে নিজ থেকে পড়ে বুঝতে পারবেন। আর আরেকটি বিষয় আমি একটু বলি, এখানে 8টা টপিক আমি চুজ করেছি কথা সত্য, কিন্তু এই 8টি টপিকের ক্ষেত্রে ক্লাস কিন্তু শুধুমাত্র 8টি হবে বিষয়টা এমন না। আমরা এই 8টি টপিকের উপর দেখা যাচ্ছে প্রায় অনেকগুলো ক্লাস কন্টিনিউ করব। যেমন দেখা যাচ্ছে যে আজকের ক্লাসটিও, আজকের যে টপিকটা আমরা চুজ করেছি, আজকের টপিকের ক্লাসটিও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে প্রায় 2 থেকে 3টি মানে ক্লাস কন্টিনিউ করব। তার মানে এভাবে অনেক টপিকই আসবে যেগুলিতে একাধিক ক্লাস থাকবে। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলি করবেন। আর কোনো কারণে সামহাও যদি ক্লাসগুলো মিস হয়ে যায় তাহলে আমি রিকোয়েস্ট করব যে পরবর্তীতে মানে সময় করে হলেও ক্লাসগুলি একটু দেখে নেবেন। ওকে। এতে করে দেখা যাচ্ছে ক্লাসের যদি ধারাবাহিকতা থাকে তাহলে পরবর্তী মানে পূর্ববর্তী ক্লাসটি যদি আপনার করা থাকে তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তী ক্লাসটি আহ, মানে করা আপনার জন্য দেখা যা মানে বুঝতে পারাটা আপনার জন্য অনেক সহজ হবে। ওকে। যা হোক, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। এখানে আতিকুর রহমান ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে। এখানে দেশি বই বলেছেন উই ওয়ান্ট টু ক্লাসেস ইন এ উইক।
অর্থাৎ সপ্তাহে ২টি ক্লাসের ব্যাপারে আমি একটু বলে রাখি, কারণ আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমার অক্টোবরে নতুন একটি বই আসতেছে। এই বইটি নিয়ে আমি যথেষ্ট বিজি আছি, সঙ্গত কারণেই আমরা ঠিক এই মুহূর্তে হয়তো ২টো করে ক্লাস দিতে পারবে না, তবে নেক্সট টাইমের জন্য আপনাদের বেশ কিছু চমক থাকবে, ইনশাল্লাহ দোয়া রাখবেন। আমির হামজা রনি ভাই, আই এম সিরাজগঞ্জ। একইভাবে দেখা যাচ্ছে আক্তার হাবিবি, আক্তার ফ্রম চিটাগং থেকে জয়েন করেছেন, দেশি ভাই জামালপুর থেকে জয়েন করেছেন, আমির হামজা ভাই সিরাজগঞ্জ থেকে, খালেদ হোসেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মুন্নি খান আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। সিরাজুল ইসলাম, ধন্যবাদ স্যার ইংলিশ ক্লাস করার জন্য। ক্লাসগুলি মূলত এত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য কন্টিনিউ করছি। উদ্দেশ্য একটাই যে আপনারা দেখা যাচ্ছে যে আমি এর পূর্বেও আপনাদেরকে বলেছিলাম যে ইনশাল্লাহ আমি ক্লাস শুরু করব, কিন্তু দুর্ভাগ্যজনক বশত আহ, একটু ব্যক্তিগত ব্যস্ততা এবং পারিপার্শ্বিকতার কারণে ক্লাস শুরু করতে একটু লেট হয়ে গেল। তো ইনশাল্লাহ দোয়া দোয়া করবেন যেন আমরা দেখা যাচ্ছে এখন থেকে ধারাবাহিকভাবে ক্লাস কন্টিনিউ করতে পারি। ওকে। একইভাবে আহ, এখানে সোশ্যাল ম্যান কাউসার বলেছেন ক্লাস কতক্ষণ হয়? আমাদের প্রত্যেকটা ক্লাস মিনিমাম 1 আওয়ার অর প্লাস, অর্থাৎ মিনিমাম 1 ঘন্টা হবে এবং তার অধিক 1 ঘন্টার উপরেও ক্লাস হবে। হুম। রনি, যা হোক, আরও অনেকেই কমেন্ট করেছেন, সবার কমেন্টের জবাব হয়তো এই মুহূর্তে যদি আমি দিতে যাই তাহলে আমাদের অনেকটাই সময় কিল হয়ে যাবে। যার কারণে আমি সরাসরি ক্লাসে চলে যেতে চাচ্ছি। আজকে প্রথম ক্লাস, এমনিতেই দেখা যাচ্ছে আমাদের ক্লাসে ভূমিকা টানতে একটু সময় লেগে যাবে। ওকে। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে আমি এদিকে কথা বাড়াতে চাচ্ছি না। আর শুরুতেই আপনাদেরকে একটু জিজ্ঞেস করব যে আমি যে কথা বলছি আমার কথা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। যদি মানে আমার কথা সুস্পষ্টভাবে বোঝা যায় তাহলে খুব দ্রুত ইয়েস লিখে একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আর আরেকটি বিষয় আমি ক্লাসের শুরুতে একটু আমি বলছি, সেটি হচ্ছে যে অবশ্যই দেখা যাচ্ছে যে আপনি যখন ক্লাসটি করতে যাচ্ছেন ঠিক ওই সময়ে যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কোশ্চেন করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমি যে কোশ্চেনগুলি আমি করব সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই রেসপন্স করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের ক্লাসটিতে যতটা না আপনাদের পক্ষে অর্থাৎ আপনাদের জন্য কোশ্চেন্স থাকবে তার চেয়ে বেশি আলোচনা সম্ভবত আমি করব, কারণ যেহেতু বেসিক নিয়ে আমাকে কথা বলতে হবে, সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে আমি চেষ্টা করব যে আলোচনার প্রেক্ষাপটটা সর্বোচ্চ পরিমাণ আমার পক্ষেই রাখার। ওকে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা মাত্র 8টা টপিক পড়ব। আর এই ক্ষেত্রে আমাদের হয়তো প্রতি টপিকে 2 থেকে 3টি করে ক্লাস লাগলেও প্রায় 25 ক্লাসেস লেগে যাবে। ওকে। তো যা হোক, আমরা এবার কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাল্লাহ। আর আমরা শুরুতেই জেনে জেনে নেব যে আমাদের আজকের আজকে যে টপিকটি শুরু করতে যাচ্ছি, আজকের টপিকে আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আজকের টপিকটি হচ্ছে নাউন, অর্থাৎ পার্টস অফ স্পিচের ঠিক প্রথম টপিকটি নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনায় দেখা যাচ্ছে যে আমরা টোটাল যে আলোচনা কন্টিনিউ করব, এক্ষেত্রে আমরা 5টা আইডিয়াকে কমপ্লিট করব। 5টা আইডিয়ার প্রথম আইডিয়াটা হচ্ছে টাইপস অফ নাউন্স নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের যে 5 টাইপস যে নাউন রয়েছে প্রত্যেক প্রকার নাউন নিয়ে আমরা কথা বলবো, এবং প্রত্যেক প্রকার নাউনের ক্ষেত্রে যে ডাউটগুলি আছে যে আমাদের একটির সাথে আরেকটি যে ক্রস মানে দেখা যাচ্ছে আমরা প্রায় কনফিউজড হয়ে পড়ি, এই পয়েন্টসগুলি নিয়েও আমরা ডিটেলস কথা বলবো। অর্থাৎ এই কারণে আমি টাইপস অফ নাউন্সে যথেষ্ট গুরুত্ব দেওয়ার কথা ভেবেছি, এই কারণেই কারণ এখানে অনেকেই বিশেষ করে আপনাদের প্রশ্ন অনুসারে আমি খেয়াল করে দেখেছি যে অনেকেই দেখা যাচ্ছে যে আহ, একটু যেমন কমন, সরি বারবার কার্সরটি চলে আসতেছে। ওকে, সরি একটু জাস্ট মিনিট। সরি।
হঠাৎ করে একটু বারবার কিবোর্ডটা চলে আসতেছে, আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না কেন বারবার কিবোর্ডটি চলে আসতেছে। যা হোক, হয়তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যেমন কমন নাউন এবং সরি, ওকে, কমন নাউন এবং কালেকটিভ নাউনের মাঝে সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত যে বারবার আহ, একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এটি এর পূর্বের ক্লাসগুলিতে হয়নি। হঠাৎ করে বুঝতেছি না যে আসলে এমনটা কেন হলো। একটু জাস্ট মিনিট, হয়তো মিনিট দুয়েক সময় লেগে যাবে, আমি একটু ঠিক করে নিচ্ছি, একটু কনফার্ম করে নিচ্ছি। একটু জাস্ট মিনিট, সরি। আমরা দীর্ঘদিন যাবৎ ক্লাস কন্টিনিউ করতেছি, কিন্তু এমনটা প্রবলেম আসলে ঠিক এভাবে হয়নি যে এখন যে প্রবলেমটা হঠাৎ করেই হচ্ছে। প্লিজ, এখানে লাইভ ক্লাসে কেউ যদি বিষয়টা সম্পর্কে একটু জানা থাকে আমাকে দ্রুত একটু কমেন্টে জানাতে পারেন যে আসলে হঠাৎ করে উইন্ডোজ টেনে এই প্রবলেমটা হচ্ছে যে হঠাৎ করেই কিবোর্ডটি যাচ্ছে না বারবার। একটু দ্রুত একটু কমেন্টে জানাতে পারেন যে যদি আপনার সলিউশনটা জানা থাকে স্পেশালি, হ্যাঁ। ওকে, এখানে শো কার্সর। যা হোক, আমরা এর মাঝে ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করি, হয়তো ওই জায়গাটুকু রেখে আমরা একটু লিখবো, যেহেতু প্রবলেমটা আপাতত সলভ হচ্ছে না। আমরা এই ক্ষেত্রে সময় নষ্ট করতে চাচ্ছি না। হুম। ওকে, যা হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে নাউন চ্যাপ্টারের থেকে আমরা এখানে মূলত পাঁচটি আইডিয়াকে আমরা জানার চেষ্টা করব। প্রথম আইডিয়াটি হচ্ছে টাইপস অফ নাউন্স, অর্থাৎ এখানে আমি পাঁচ প্রকার নাউন সম্পর্কে আলোচনা করব। আর দ্বিতীয়ত নাউন ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমরা কথা বলবো, এবং তৃতীয়ত ট্রান্সফরমেশন অফ নাউন্স নিয়ে আমরা কথা বলবো। এবং এখানে নাউন ভার্ব এগ্রিমেন্ট আইডিয়াটা হচ্ছে মূলত বিশেষ করে যে আমাদের যে ফাইভ টাইপসের যে নাউন আছে এরা যখন সাবজেক্ট হিসেবে বসবে সেক্ষেত্রে
তার সাথে ভার্বের এগ্রিমেন্টটা কী হবে, এই আইডিয়াটি নিয়েও আমরা আলোচনা করব। এবং তৃতীয় দফায় আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমেশন অফ নাউন্স, অর্থাৎ একটি প্রপার নাউন কখন কমন নাউন হতে পারে, অথবা একটা কমন নাউন কখন আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, অথবা দেখছে একটা কালেকটিভ নাউন কখন আমাদের কমন নাউন হতে পারে। অর্থাৎ এই টোটাল ডিটেলস আলোচনা আমরা করব ট্রান্সফরমেশন অফ নাউন্সে। এবং আমরা তারপর আলোচনা করব আইডেন্টিফাইং নাউন্স নিয়ে, অর্থাৎ একটি সেন্টেন্সে বিশেষ করে যে একটি ওয়ার্ড দেখে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে পার্টস অফ স্পিচ হিসেবে এই ওয়ার্ডটি হবে আমার নাউন, অথবা সরাসরি একটি ওয়ার্ড দেখে আমরা কিভাবে চিনতে পারবো যে এটি হচ্ছে নাউন। এ নিয়ে আমরা ডিটেলস কথা বলবো আইডেন্টিফাইং নাউন্সে। এবং ফাইনালি আমরা কথা বলবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন্স নিয়ে। ওকে, এর মাঝে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই প্রথম 4টি টপিক কম্পিটিটিভ এক্সামগুলিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমাদের পঞ্চম যে টপিকটি দেখতে পাচ্ছেন, এই টপিকের বেসিক আইডিয়াটা আপনার ভালো জানা থাকতে হবে। এটি দেখা যাচ্ছে যে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু করে বেশ অনেক জায়গায় আইডিয়াটা দরকার হবে। তবে সরাসরি এই টপিক থেকে প্রশ্ন মূলত দেখা যাচ্ছে অ্যাডমিশন টেস্টগুলিতে বেশ আসতে দেখা যায়। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই 5টি আইডিয়াই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো যা হোক, আজকে যদিও আমাদের ক্লাসটিতে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, তো আশা করি বিষয়টি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে যে প্রবলেমটি হচ্ছে সেটি টোটালি অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। ওকে, আমরা চলুন সরাসরি আলোচনায় প্রবেশ করবো ইনশাল্লাহ। আমাদের আজকের আলোচনায় আমরা সরাসরি নাউন নিয়ে আলোচনা শুরু করব। তো প্রথমত হচ্ছে যে আমাদের খুবই একটা মৌলিক কমন প্রশ্ন হচ্ছে যে আসলে নাউন কি। আপনারা একটা বিষয় জানেন যে যে কোনো ধরনের নামকেই মূলত আমরা নাউন বলে থাকি। এক্ষেত্রে আমরা নেমকে বাংলায় অবশ্যই নাম বলে থাকি। মজার ব্যাপার হচ্ছে এই আইডিয়াগুলির সাথে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে বিষয়গুলি কিন্তু টোটালি সিনোনিম দেখা যায়, এবং সাউন্ডটা যদি তুলনা করে দেখেন হুবহু এক। দেখুন, নাউন, নেম, নাম। তো যা হোক, আসলে নাউন দ্বারা অর্থাৎ আমরা নাউন এটি এমন একটি ওয়ার্ড যেটা দ্বারা দেখা যাচ্ছে যে আমাদের ব্যক্তি অথবা বস্তু, অথবা দেখা যাচ্ছে যে একটা জায়গা, অথবা দেখা যাচ্ছে যে যে কোনো কিছুর নামকে বুঝিয়ে থাকে। আর ওই যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, জায়গা অথবা যে কোনো কিছুর নামকে বুঝিয়ে থাকে আমরা মূলত তাকেই নাউন বলে থাকি। অর্থাৎ আমরা খুব শর্টকাটে মাথায় রাখবো যে নাউন, নেম এবং নাম। অর্থাৎ নাউন মানেই নেম এবং নেম মানেই কি নাম। এই হচ্ছে মূলত আমাদের নাউনের বেসিক কথা। এখন দেখা যাচ্ছে যে এই নাউন নিয়ে যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি যে এখানে আমি যদি সরাসরি করিম নাম শব্দটা লিখি, আপনারা জানেন যে এটি দ্বারা একটা ব্যক্তির নামকে বোঝাচ্ছে। তার মানে এই করিম ওয়ার্ডটি হচ্ছে আমার কি নাউন। ওকে, আমি যদি দেখা যাচ্ছে ঢাকার শব্দটা ঢাকা শব্দটা লিখি, তাহলে এটি দ্বারাও কে একটি জায়গার নামকে বোঝাচ্ছে। তার মানে কি এটিকেও আমরা নাউন বলতে পারি। আমি যদি পেন শব্দটা লিখি, পেন দ্বারা একটা বস্তুর নামকে বোঝাচ্ছে, তার মানে কি একেও আমরা নাউন বলবো। তো যাই হোক, এই আলোচনাগুলি খুবই বেসিক লেভেলের আলোচনা, আর আমার বিশ্বাস আপনারা যারা সামনে ক্লাসটি দেখছেন তাদের প্রত্যেকেই এই আইডিয়াটা সম্পর্কে অবগত আছেন। এখন এই যে নাউন, আমরা যদি সমস্ত নাউনগুলির দিকে লক্ষ্য করে দেখি যে পৃথিবীতে অনেক নাউন আছে, যে নাউনগুলির দেখা যাচ্ছে যে আমরা দুটো শ্রেণীতে ভাগ করে দেখতে পারি, যে কিছু নাউনকে আমরা দেখতে পাই, আবার কিছু নাউনকে আমরা দেখতে পাই না। যেমন আমি যদি একটি বই অথবা এরকম একটি ঘনবস্তু জাতীয় কিছু তুলনা করি, ধরে নিচ্ছি এটি একটি বই। দেখুন, এই বইটিকে আপনি দেখতে পাচ্ছেন, স্পর্শ করতে পাচ্ছেন। আবার একইভাবে আমি যদি একটা পেন আপনাদেরকে দেখাই, এটি একটি পেন, তো এটিকেও ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। অর্থাৎ পৃথিবীতে এমন অনেক নাউন রয়েছে
যে নাউনগুলিকে আপনি ধরা যায়, ছোঁয়া যায় এবং স্পর্শ করা যায়। আবার কিছু নাউন রয়েছে ঠিক তার বিপরীত, অর্থাৎ আমি যদি বলি ঠিক তার বিপরীত। যেমন দেখা যাচ্ছে আমি যদি আপনাকে একটা শব্দ বলি যে কাইন্ডনেস, কাইন্ডনেস শব্দটাকে, এটি দয়া, দয়াকে কিন্তু ধরা, ছোঁয়া, স্পর্শ করা যায় না। তো এটি কিছু অ্যাক্টিভিটিস, অথবা আপনি ধরুন 1 লক্ষ টাকা পেলেন, সরি আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে গরিবদের কিছু টাকা দান করে দিলেন, অথবা দেখা যাচ্ছে কারোর কাছে আপনি বেশ হয়তো 50,000 টাকা পাচ্ছেন, সে আর্থিকভাবে অনটনে আছে, তাকে ধরুন টাকাটা মাফ করে দিলেন। অর্থাৎ এই অ্যাক্টিভিটিসের টোটাল যে আইডিয়াটা, এই আইডিয়াটাকে আমরা কাইন্ডনেস শব্দটারা কি করি, সংজ্ঞায়িত করি। কিন্তু একে এককভাবে সরাসরি এই পেন অথবা এই বইয়ের মতো সরাসরি দেখা যায় না, সরাসরি স্পর্শ করা যায় না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কাইন্ডনেস শব্দটি ঠিক এই আইডিয়াটার বিপরীত, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ নেওয়া যায়, করা যায় না। অর্থাৎ সম্পূর্ণ আমরা এই আইডিয়াটিকে বিপরীত আইডিয়া হিসেবে কি করতে পারি, ফিক্স করতে পারি। এখন আমরা কোনো কিছুকে ডিটেক্ট করার জন্য মূলত পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে থাকে, 5টা ইন্দ্রিয় ব্যবহার করে থাকে। যেমন এই যে আমরা মুখ দিয়ে অর্থাৎ জিহ্বা দিয়ে আমরা টেস্ট নিয়ে থাকি। আবার দেখা যাচ্ছে যে এখানে আমরা আহ, এ- এ- আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল 5টা ইন্দ্রিয়ের ব্যবহার দেখতে পাচ্ছেন, যে স্কিন অথবা এখানে হাতের একটা সাইন দেখতে পাচ্ছেন যেটা দ্বারা আপনি টাচ করতে পারেন। আহ, এখানে আয়ের একটা আইকন দেওয়া আছে যেটি দ্বারা আপনি দেখতে পারেন। একইভাবে কান দ্বারা কি শুনতে পারেন, আবার একইভাবে কি নাক দ্বারা কি স্মেল নিতে পারেন। অর্থাৎ এই যে আমাদের টোটাল যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে ডিটেক্ট করতে পারেন। যেমন আমি যদি এই বুক এবং কলমের কথা বলি, একে কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয়ের এক বা একাধিক দ্বারা কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন। বাট আমি যদি এখানে কাইন্ডনেস অথবা আমি যদি সরাসরি অনেস্টি শব্দটা লিখি, এই অনেস্টি অথবা কাইন্ডনেসকে কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আপনি ডিটেক্ট করতে পারবেন না। তার মানে আমি আপনাকে যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের চারপাশে যে নাউনগুলি রয়েছে, যাদেরকে আমরা চিনি, এদের মাঝে কিছু নাউন আছে যাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করা যাবে, আবার কিছু নাউন আছে যাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আবার ডিটেক্ট করতে পারবো না। অর্থাৎ যাদেরকে ডিটেক্ট করতে পারবেন, এই জাতীয় নাউনকে ইংলিশ গ্রামারে দেখা যাচ্ছে একটা নাউনের নামকরণ করা হয়, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আর যাদেরকে এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করা যায় না, তাদেরকে আমরা বলে থাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাটা ক্লিয়ার? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাহ্যিক অস্তিত্ব আছে, চোখে দেখা যায়, ছোঁয়া যায়, এরকম নাউনকে আমরা কনক্রিট নাউন বলি। যেমন কাউ আছে, বুক আছে, সিলভার আছে, এবং গন্ধ নিয়ে অনুভব করা যায় অথবা আস্বাদন করা যায়, এরকম নাউনকেও আমরা কি বলে থাকি, কনক্রিট বলে থাকি। ওকে, ইয়ার, গ্যাস, অরুর, অর্থাৎ ইত্যাদি। যেমন এখানে আমাদের দেখা যাচ্ছে যে স্মেল, দেখুন যদিও এই ক্যারেক্টারটা মূলত হচ্ছে আমাদের বায়বীয় ক্যারেক্টার, এই দ্বিতীয় যে ক্যারেক্টারটা, কিন্তু আপনারা এখানে যে পঞ্চ ইন্দ্রিয় দেখতে পাচ্ছেন যে এখানে স্মেল, অর্থাৎ নাক দিয়ে আমরা স্মেলও নিতে পারি। এটা ঘেঁষীয় অবস্থা। যেমন আমি যদি দেখা যাচ্ছে একটা সুগন্ধির কথা বলি, তাহলে সেটাকে হয়তো দেখতে পাবো না, স্পর্শ করতে পারবো না, বাট তার ঘ্রাণ নিতে পারবো। অথবা গ্যাস, দেখা যায় একে আপনি দেখতে পাবেন না অথবা ছুঁতে পারবেন না, বাট এটি একটি জায়গা দখল করে। আপনারা যারা পদার্থ ডেফিনেশন পড়েছেন তারা এই বিষয়টা জানেন। সো এই টোটাল আইডিয়াটাই হচ্ছে আমার কনক্রিট নাউন। আর ঠিক তার বিপরীত আইডিয়াটি অর্থাৎ অ্যান্টোনিমটি হচ্ছে আমার কে, মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আজকের আলোচনায় আমি শুরুতেই দেখা যাচ্ছে যে কনক্রিট নাউন নিয়ে আলোচনা করব, আর অ্যাবস্ট্রাক্ট নাউনটি আলোচনা আমরা একদম শেষের দিকে করব ইনশাল্লাহ। তো আমি এই যে দু প্রকার নাউন নিয়ে যে কথা বললাম, এতটুকু আলোচনা আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি বুঝতে না পারেন তাহলে নো লিখে কমেন্ট করুন, তাহলে আমি আবার রিপিট করব। প্লিজ খুব দ্রুত।
খুব দ্রুত। আর আমি একটু রিকোয়েস্ট করব যে আপনারা যারা লাইভ ক্লাসটি দেখছেন তারা আপনাদের ওয়ালে লাইভ ক্লাসটি একটু দয়া করে শেয়ার করে দেবেন, তাহলে আমরা আরও অনেক ফ্রেন্ডসদের কাছে পৌঁছতে পারবো যারা হয়তো আপনার আমার মতোই এই বেসিক বিষয়গুলিতে উইক আছেন এবং তারা সত্যিকার অর্থেই উপকৃত হবে। ওকে। আর ওকে, জাবির খান বলেছেন ইয়েস, কাজী আরাফ হোসেন ভাই বলেছেন ইয়েস, কৃষ্ণা দেবনাথ বলেছেন ইয়েস, বিলাল হোসেন ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে। এখানে আবুল হোসেন ভাই বলেছেন ইয়েস, তুষার মণ্ডল বলেছেন ইয়েস, আয়শা মরিয়ম বলেছেন ইয়েস, ইমরান বলেছেন ইয়েস। ওকে। এখানে কান্তি দে, শৈবাল কান্তি দে বলেছেন ইয়েস, রূপক বলেছেন দে। ওকে। আমি ধরে নিচ্ছি আপনারা দেখা যাচ্ছে টোটাল আইডিয়াটা বুঝতে পেরেছেন। এবার আসুন, এই যে কনক্রিট নাউনটি দেখতে পাচ্ছেন, আজকের আলোচনাটি বড় খুবই খুবই ইম্পর্টেন্ট একটি আলোচনা। সো আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে। এবার লক্ষ্য করে দেখুন, এই কনক্রিট নাউন অর্থাৎ যাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা ডিটেক্ট করতে পারি, এদেরকে আবার চারটা কি ক্ষুদ্র ক্ষুদ্র ক্যারেক্টারিস্টিক্সের পার্থক্যের কারণে আমরা এদেরকে আরও চারটি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ এদের একটি হচ্ছে আমার প্রপার নাউন, আর তারপরে আরেকটি হচ্ছে আমার কমন নাউন, এবং আরেকটি হচ্ছে আমার কি কালেকটিভ নাউন। একইভাবে অন্য আরেকটি হচ্ছে কি আমাদের ম্যাটেরিয়াল নাউন। ওকে। এই চারটি ভাগে আমরা আবার একে ভাগ করতে পারি। এখন এই চারটি ভাগের ভিতর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই চারটা ভাগে ভাগ করতে পারি। আর এখানে আমরা পেয়েছি আরও একটি ভাগ। অর্থাৎ আপনার পরীক্ষায় এর উপর কোশ্চেন এসে থাকে যে আসলে নাউন কত প্রকার। তাহলে আমি যদি এই চারটি ভাগ এবং এটিকে যোগ করে নেই, তাহলে আমাদের নাউন হচ্ছে মূলত 5 প্রকার। ওকে। এটি একটি কমন কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষায় এসে থাকে। যেমন আমাদের এখানে ওকে, এই কোশ্চেনটা এসে থাকে সঙ্গত কারণে একটু খেয়াল করে দেখেন, এখানে দুটো কোশ্চেন আসে। আরেকটি কোশ্চেন আসে যে কনক্রিট শব্দটার অ্যান্টোনিম কী হবে। কনক্রিট শব্দটার অ্যান্টোনিম হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাটা ক্লিয়ার? এবং আরেকটি কোশ্চেন আসে কি নাউন আমার কত প্রকার, সেক্ষেত্রে উত্তর হচ্ছে কত, 5 প্রকার। এবার এই টোটাল যে কনক্রিট নাউনের এই 4 প্রকার নিয়ে আমরা ডিটেলস কথা বলবো, এবং এতটাই ডিটেলস কথা বলবো যাতে করে পরবর্তীতে এ নিয়ে আর কোনো প্রকার ডাউট না থাকে। চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী ধাপের আলোচনায় প্রবেশ করি। ওকে। এখানে বিল্লাল হোসেন ভাই বলেছেন যে স্যার কনক্রিট নাউন কি সিঙ্গুলার না প্লুরাল। ওয়েট অ্যান্ড সি, আমার আলোচনাটি একটু ভালো করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে টোটাল আইডিয়াটি বুঝতে পারবেন যে আসলে কনক্রিট নাউন এককভাবে কোনো নাউন না। এখানে আমার কনক্রিট নাউনের মাঝে আরও 4 প্রকার নাউন, যেটা আমরা মাত্রই জানলাম, প্রপার, কমন, কালেকটিভ এবং কে ম্যাটেরিয়াল নাউন। সো এখানে এই 4 প্রকার নাউন সম্পর্কে জানার পরেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই প্রশ্নটাই কতটা যৌক্তিক। ওকে। এবার চলুন আমরা একটু টোটাল আলোচনায় প্রথম প্রকার আমি যেটা বলেছিলাম সেটি হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন। এখন প্রশ্ন হচ্ছে প্রপার নাউন বলতে আমরা কি বুঝি। প্রপার নাউন বলতে কি বুঝি আমরা এক্ষেত্রে সাধারণভাবে যেটা বলি যে যে কোনো ব্যক্তি, মানে সেটা পার্সন হতে পারে, অথবা দেখা যাচ্ছে একটা প্লেস হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের এখানে ঘটনা হতে পারে, অথবা বস্তু হতে পারে, যে এইসবের যদি কোনো স্পেসিফিক নেম যেটা আমরা পাবো সেটি হচ্ছে মূলত প্রপার নাউন। সেটি হচ্ছে কি মূলত প্রপার নাউন। যেমন আমি যদি এখানে সালাম লিখি, সালাম একটি নির্দিষ্ট নাম, সঙ্গত কারণে এটি একটি ব্যক্তির নির্দিষ্ট নাম, সো আমার সালাম হচ্ছে কি প্রপার নাউন। আমি যদি দেখা যাচ্ছে এখানে আমার বাংলাদেশ বলি, তাহলে বাংলাদেশ শব্দটা আমার দেশের নাম, অর্থাৎ একটা দেশের স্পেসিফিক নেম, সঙ্গত কারণেই বাংলাদেশ হচ্ছে আমার প্রপার নাউন। তো এই আলোচনায় এই যে প্রপার নাউন, এই স্পেসিফিক শব্দটা হয়তো আপনি ডিটেক্ট করতে হয়তো আপনার জন্য প্রবলেমও হতে পারে। আসুন আলোচনাটাকে আমরা একটু সহজভাবে চিন্তা করি। এই প্রপার নাউন সম্পর্কে আমাদের কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ আমাদের কবিগুরু, তার শেষের
কবিতা উপন্যাসে একটা চমৎকার ডায়লগ লিখেছিলেন। এই ডায়লগটা অমিত রায় এবং লাবণ্যের মাঝে ছিল। অমিত রায় এবং লাবণ্যের মাঝে একটা চমৎকার ডায়লগ ছিল যে তারা যখন প্রথম ফার্স্ট মিট হয়, তাদের প্রথম সাক্ষাৎ হয়, তখন একটা ডায়লগ এরকম দিয়েছিল যে পরিচয়ের আদিতে প্রয়োজন নাম। দেখুন, পরিচয়ের আদিতে প্রয়োজন নাম। পরিচয়ের আদিতে, আমি পুরো বাক্যটা লিখব না, জাস্ট একটু লিখতেছি, পরিচয়ের আদিতে প্রয়োজন কি নাম, আর ইংরেজি ব্যাকরণে যাহাকে বলে প্রপার নেম। ইংরেজি ব্যাকরণে যাহাকে বলে প্রপার নেম। আমি মনে করি যে কবিগুরুর এই ডেফিনেশনটি সবচেয়ে বেস্ট একটি ডেফিনেশন, কারণ তিনি অসাধারণ সহজ কথায় অসাধারণ একটা ডেফিনেশন দিয়েছেন। সেটি এমন যে আমাদের প্রপার, উনি যদিও প্রপার নেম বলেছেন, আর প্রপার নেম মানেই হচ্ছে আমাদের প্রপার নাউন। আসলেই উনি যে বিষয়টা বোঝাতে চেয়েছেন যে প্রপার নাউন দ্বারা আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারি, একজন আরেকজনের সাথে পার্থক্য তৈরি করতে পারি। অর্থাৎ যেমন আমি যদি আপনাকে বলি যে আমি একজন মানুষ অথবা আই এম এ ম্যান, তাহলে কিন্তু আপনি আমাকে পাগল বলবেন। অথবা দেখা যাচ্ছে যে ভাববেন যে হতে হতে পারে আমি দেখা যাচ্ছে যে একজন বুকা টাইপের কেউ। কিন্তু আমি যদি বলি আই এম মিস্টার কবি আলনুর, তার মানে আপনি কিন্তু এবার আমাকে বলবেন ঠিক আছে আমি মিস্টার কবি আলনুর। অথবা দেখা যাচ্ছে আপনি হচ্ছেন এক্স, আমি হচ্ছি ওয়াই। এখানে দেখা যাচ্ছে আমি যদি আপনার দেখা যাচ্ছে আপনাকে বলি যে আপনি ধরেন আমার জ্যাটের সাথে আমার দেখা হলো, এখন আমি হচ্ছি ওয়াই। এখন দেখা যাচ্ছে যে আমি জ্যাটের সাথে দেখা হওয়ার পর আপনার সাথে এর আগে আমার সাথে কথোপকথন হলো। তো জেটের সাথে দেখা হওয়ার পর জেট আমাকে জিজ্ঞেস করলো তুমি কার সাথে কথা বললে। আমি যদি বলি আমি একজন বালকের সাথে কথা বললাম, তাহলে কিন্তু ঠিক সে তোমাকে চিনবে না। আমি যদি বলি ধরো সে আমাকেও চিনে, সে তোমাকেও চিনে, আমি যদি বলি মিস্টার এক্সের সাথে কথা বললাম, তাহলেই কিন্তু চিনবে। কারণ এক্স এটি হচ্ছে তোমার একটা স্পেসিফিক নেম, সরি এটি হচ্ছে আপনার কি একটি স্পেসিফিক নেম, অর্থাৎ যেটি হচ্ছে প্রপার নাউন। একইভাবে আপনি যদি দেশের বাহিরে গিয়ে আপনার পরিচয় দেন যে আপনি দেখা যাচ্ছে আহ, ধরেন আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, তার মানে আপনাকে বাংলাদেশের কথা বলতে হবে যে আপনার কান্ট্রি হচ্ছে কি বাংলাদেশ। এখন আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার দেশের নাম কি, আপনি যদি বলেন কান্ট্রি, তাহলে কিন্তু আপনাকে চিনবে না, অর্থাৎ আপনার পরিচয়টা তৈরি হবে না। আপনাকে এখানে বলতে হবে কি যে আমার দেশের নাম হচ্ছে বাংলাদেশ। কারণ হচ্ছে আপনাকে এমন একটা নাম ইউজ করতে হবে যে নামটা স্পেসিফিক, যে নামটাকে আপনাকে অন্যের থেকে কি একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করবে। আর যাকে কবিগুরু বলেছিলেন যে পরিচয়ের আদিতে প্রয়োজন নাম, ইংরেজি ব্যাকরণে যাহাকে বলে প্রপার নেম। তো যা হোক, প্রপার নাউন নিয়ে আমাদের এতটা কথা বলার কিছু নেই। আমরা মূলত আমাদের আলোচনাটুকু আর একটু এগিয়ে নিতে চাচ্ছি। ওকে, অর্থাৎ আমরা কমন নাউন নিয়ে কথা বলবো। তো কমন নাউনের পূর্বে আমরা ছোট্ট একটা কাজ করব। ছোট্ট কাজটি হচ্ছে, ওকে আমি প্রপার নাউনটি উপরে লিখে নিচ্ছি। হুম, তারপর হচ্ছে আমাদের কমন নাউন। আসলে কমন নাউন বলতে আমরা কি বুঝে থাকি? কমন নাউনের ব্যাপারে আমরা যখন আলোচনা করি, আমরা প্রত্যেকেই একটা কথা বলে থাকি যে কমন নাউন হচ্ছে যে একটা সাধারণ নাম। এখন প্রশ্নটা হচ্ছে একটা সাধারণ নাম, এই সাধারণ কথাটাই তো বুঝতে সমস্যা হয়। আমরা প্রায় সময় প্রত্যেক বইতে পাবো যে কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম। কোনো একটি শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম হচ্ছে আমার কে, সাধারণ নাম হচ্ছে আমার কমন নাউন। কিন্তু আমার মনে হয় এই ডেফিনেশনটা আমরা অনেকেই বুঝতে পারি না, যার কারণে কমন নাউন নিয়ে আমাদের সমস্যাটা থেকে যায়। আসুন এই বিষয়টা আমি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। তার আগে কমন শব্দটার আমরা সহজ একটি অর্থ খোঁজার চেষ্টা করব। তার আগে আমি যদি আপনাদের গাণিতিক একটা ট্রাম বোঝানোর চেষ্টা করি, ধরুন আমার সামনে এ এক্স প্লাস বি এক্স রয়েছে। আমি আবারও বলছি, আমার সামনে এ এক্স প্লাস বি এক্স রয়েছে। এখন আমরা এখানে কি বলি যে এখানে এক্স কমন যাবে, এখানে এক্স কি যাবে, কমন যাবে, কারণ এই রাশিতেও আমার এক্স আছে, এখানেও এক্স আছে। সহজ কথা যদি বলি যে এই এক্স
এখানেও এক্স কি আছে, সাদৃশ্য আছে। ওকে, অর্থাৎ আমরা যেটাকে এটা বলতে পারি এ এক্স এবং বি এক্স এর মাঝে এক্সটা কি আছে, সাদৃশ্য আছে, অর্থাৎ এক্সটা এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে। অর্থাৎ আমরা যদি একদম খাঁটি বাংলায় শব্দটা ইউজ করি যে এখানে বি এক্স এ এক্সের ভিতর এক্সটা মিল আছে, এক্স এখানেও আছে, এক্স এখানেও আছে। অর্থাৎ এখানে আমরা যদি তার পরিবর্তে এই শব্দটা ইউজ করি এ এক্স এবং বি এক্সের মাঝে এক্সটা হচ্ছে সাধারণ, তখনই সাধারণ শব্দটা আমাদের বুঝতে সমস্যা হয়। কিন্তু সাধারণ শব্দটা ডিলিট করে আমরা যদি বলি যে সাদৃশ্য শব্দটাকে ইউজ করি, মিল শব্দটাকে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের বুঝতে একটু সুবিধা হয়। অর্থাৎ এ এক্স বি এক্স, এখানে আমার এক্স কি আছে, সাদৃশ্য আছে, অর্থাৎ এই রাশিতেও এক্স আছে, এখানেও এক্স আছে। তার মানে সাদৃশ্যটা আমাকে কি করতে হচ্ছে, আলাদা করতে হচ্ছে, অর্থাৎ আমরা যাকে বলি কমন নিতে হচ্ছে। তাহলে হবে এক্স ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এই কমন শব্দটা মানেই হচ্ছে একাধিক জিনিসের মাঝে যে যতটুকু সাদৃশ্য থাকে সেইটুকু হচ্ছে কমন। কথাটা ক্লিয়ার? এখন নাউনের ক্ষেত্রে এই শব্দটা আমরা কিভাবে ইউজ করব, যে নাউনের ক্ষেত্রে আমরা কমন শব্দটাকে কিভাবে ব্যবহার করব। এখন আমরা নাউনের ক্ষেত্রে কমন শব্দটা মূলত ইউজ করব, যেহেতু আমরা এখানে নাম সংক্রান্ত আইডিয়া নিয়ে কথা বলছি, অর্থাৎ নাম সংক্রান্ত আইডিয়া নিয়ে আমরা এখানে চিন্তা করছি। সেখানে হচ্ছে আমরা সবসময় খেয়াল করব যে একাধিক মানে ব্যক্তি, একাধিক বলতে কি দুজন হতে পারে, তিনজন হতে পারে, পাঁচজন হতে পারে, অথবা আনলিমিটেড সংখ্যা হতে পারে। আমি ধরে নিচ্ছি একাধিক ব্যক্তি বা বস্তুর মাঝে যে নাম যেখানে সাদৃশ্য আছে, অর্থাৎ এখানে সাদৃশ্যটা মূলত আমরা খুঁজবো কি, যে এমন একটা গুণের নাম হতে পারে, অর্থাৎ কোনো কিছু যে কোনো একটা নামের সাদৃশ্য আমরা খুঁজবো। কথাটা ক্লিয়ার? আমরা এখানে দেখা যাচ্ছে যে সংখ্যার সাদৃশ্য খুঁজলেও আমরা কমন নাউনের ক্ষেত্রে কিসের সাদৃশ্য খুঁজবো, আমরা নামের সাদৃশ্য খুঁজবো। চলুন, আমার মনে হয় আইডিয়াটা নিয়ে আমরা বেশ কিছু উদাহরণ নিয়ে যেতে পারি। যেমন আমি যদি প্রপার নাউন হিসেবে এখানে মালিক এবং কালাম দুটো নাউনকে নেই। হ্যাঁ, প্রপার নাউন হিসেবে আমরা মালিক এবং কালাম দুজনকে নিলাম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, সরি, এই জায়গায় আমরা ওকে, দেখেন আমরা দুজনকে নিলাম, মালিক এবং কালাম। এখন আমি যদি বলি যে এদের মাঝে কি কি নামের সাদৃশ্য থাকতে পারে, এখন বিষয়টি খুবই ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন। আমি যদি একে জেন্ডার ভিত্তিক চিন্তা করি, মানে চিন্তাটা বিভিন্ন ডাইমেনশন থেকে আসবে, বিভিন্ন মাত্রা থেকে আসবে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনারা জানেন যে বিবিসির একটা লাস্ট একটা প্রচারণা ছিল যে পৃথিবীটা কেমন, সেটা দেখতে কেমন সেটা ডিপেন্ড করে আপনি কোন জায়গা থেকে পৃথিবীকে দেখছেন। তার মানে একাধিক প্রপার নাউন থেকে কতগুলি কমন নাউন আসবে সেটা ডিপেন্ড করবে যে আপনি কতগুলি মাত্রা থেকে, কতগুলি জায়গা থেকে ওই নাউনকে নিয়ে চিন্তা করছেন। যেমন আমি মালিক এবং কালামকে যদি জেন্ডার ভিত্তিক চিন্তা করি, তাহলে আমি বলতেই পারি যে এও একটা মালিকও একটা বয়, কালামও একটা বয়। তার মানে কি, মালিক ইজ এ বয়, কালাম ইজ এ বয়। আমি যদি বিষয়টাকে এভাবে লিখি, মালিক ইজ আ বয়, একইভাবে আমি যদি লিখি কালাম ইজ এ কে বয়, তাহলে কি এদের মাঝে যে আমি বলতে পারি যে মালিক সমান বয়, কালাম সমান বয়। তার মানে কি মালিকের একটা পরিচয় বয় এবং কালামেরও একটা পরিচয় কি বয়। তার মানে এই দুটো নামের মাঝে আমাদের একটা কমন নাম লুকানো আছে, সেটা হচ্ছে কি বয়। তার মানে এখানে বয় হচ্ছে আমার কি কমন নাউন। ওকে, এবার আসুন আমি যদি একে চিন্তা করি, ধরুন এরা পরস্পরের বন্ধু, অর্থাৎ তাহলে আমি কিন্তু এদেরকে এদের মাঝে আরেকটা কমন নাউন খুঁজে পেতে পারি, ফ্রেন্ড। অথবা আমরা ধরে নিলাম যে এরা একই ফ্যামিলিভুক্ত পরস্পর ভাই, তাহলে আমরা আরও একটা কমন নাউন আমরা পেতে পারি, সেটি হচ্ছে ব্রাদার। অথবা আমি ধরে নিলাম এরা দেখা যাচ্ছে যে যখন বয়স হলো তখন তারা বিয়ে করলো, তার মানে কি ওই দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের আরেকটা পরিচয়, তারা দেখা যাচ্ছে সে যাকে মালিক যাকে বিয়ে করলো ওই ভদ্রমহিলার সে হাজবেন্ড, এখন কালাম যাকে বিয়ে করলো সেই ভদ্রমহিলার সে হাজবেন্ড।
তার মানে অন্য অ্যাঙ্গেল থেকে বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে যদি আমি চিন্তা করি, তাহলে মালেক এবং কালামের মাঝে আরেকটা নাম আমি দেখা যাচ্ছে কমন পাচ্ছি, সেটা হচ্ছে হাজবেন্ড। আবার দেখা যাচ্ছে এদের দুজনেরই সন্তান হলো, তাহলে তাদের সন্তানের কাছে মালেকও বাবা, কালামও কি তার সন্তানের কাছে বাবা। তার মানে কি এদের আরেকটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে যে সন্তানের জনক হিসেবে এদের কিন্তু আরেকটা পরিচয় জুটে যেতে পারে, সেটা হচ্ছে কি ফাদার। অথবা দেখা যাচ্ছে যে এরা অন্যদের কাছে ভাতিজা, অথবা গ্রামের অন্যদের কাছে আরেকটা ভিন্ন পরিচয়ে আসতে পারে, সেটা হচ্ছে আঙ্কল। অর্থাৎ আপনি একাধিক প্রপার নাউনের মাঝে কতগুলি কমন নাউন পাবেন সেটা ডিপেন্ড করবে আপনি কত অ্যাঙ্গেল থেকে সেটা চিন্তা করতে পারেন। অর্থাৎ যত সর্বোচ্চ উপায়ে আপনি যদি চিন্তা করেন, সর্বোচ্চ উপায়ে কমন নাউন আপনি পাবেন। তাহলে আমরা এখানে বেশ অনেকগুলি কমন নাউন পেয়ে যাচ্ছি। এবার যদি দেখুন, আজকের আলোচনাটুকু এতটাই ইম্পর্টেন্ট আলোচনা, আর আপনারা একটু ওয়েট অ্যান্ড সি। দেখা যাচ্ছে যে আমরা সামনে অসাধারণ কিছু আইডিয়া জেনারেট করতে যাচ্ছি। আপনারা জানেন আমার ক্লাসের সাথে যারা পরিচিত আছেন যে আমি হঠাৎ করেই কোনো আলোচনায় প্রবেশ করি না, আমি সবসময় বেসিকটাকে দাঁড় করানোর চেষ্টা করি, সেক্ষেত্রে অনেক সময় লেগে যায়। সো সময় লাগুক সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইনালি টোটালি লাইফ টাইম আপনি একটা প্রবলেমের সলভ পাচ্ছেন। ওকে, এবার যদি আমি আপনাদেরকে ছোট্ট একটা কাজ দিচ্ছি, দেখি আপনারা এই কাজটা করেন, আপনাদের জন্য সহজ কাজটাই দিচ্ছি। সেটি হচ্ছে, ধরেন আমরা এখানে লিখলাম বাংলাদেশ, তারপর ধরুন লিখলাম ইন্ডিয়া। হুম, আপনারা খুব দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন। প্রশ্নটা সহজ, তবু আপনাদের একটু রেসপন্স চাচ্ছি, কারণ দেখা যাচ্ছে অনলাইন ক্লাসে সবচেয়ে গ্রেট প্রবলেমটাই হচ্ছে যে আমরা এখানে ওয়ান ওয়েতে কথা বলতে হয়, দেখা টু ওয়েতে কথা বলার সুযোগ নেই। সঙ্গত কারণে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেন বাংলাদেশ ইন্ডিয়া এই দুটো শব্দের মাঝে কোনো কমন নাউন আছে কিনা, এই দুটো প্রপার নাউনের মাঝে কোনো কমন নাউন আছে কিনা, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে কোনো কমন নাউন আছে কিনা, এবং থাকলে সেটি কোনটি কি, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, এখানে কৃষ্ণা দেবনাথ বলেছেন কান্ট্রি। ওকে, খুব দ্রুত কমেন্টে জানান। রাজিবুল ইসলাম ভাই বলেছেন কান্ট্রি। ওকে, একইভাবে আরাফ হুসেন ভাইও সঠিক উত্তর দিয়েছেন। এখানে মমিনুল ইসলাম মুমিন ভাই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। ওকে, একইভাবে তৌহিদ ভাই সঠিক উত্তর দিয়েছেন, নুরুল আমিন ভাই সঠিক উত্তর দিয়েছেন, এখানে শহীদুল ইসলাম ভাই সঠিক উত্তর দিয়েছেন, হৃদয় মির্জা সঠিক উত্তর দিয়েছেন, হাসান রতেল সঠিক উত্তর দিয়েছেন। ওকে, আসলে প্রায় অনেকেই দেখা যাচ্ছে যে এখানে সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। এখানে আমি আরও দুটো শব্দ নিয়ে যদি কাজ করি, ধরেন এখানে মালিহা একটা শব্দ প্রপার নাউন, একইভাবে আমাদের মৃত্যু একটি প্রপার নাউন। হ্যাঁ, এদের মাঝে তাহলে কি কি কমন নাউন হতে পারে, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেন এদের মাঝে কি কি কমন নাউন হতে পারে। আমি বলছি মালিহা এবং মিতু, এদের মাঝে কি কি কমন নাউন হতে পারে, খুব দ্রুত লিখতে থাকুন, একটা দুটো করে লিখতে থাকুন, যতগুলি লিখতে পারেন। হ্যাঁ, খুব দ্রুত লিখুন। ওকে, আমি সবার কমেন্ট দেখতেছি, খুব দ্রুত লিখুন। এখানে কামরুজ্জামান রাসেল ভাই বলেছেন প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কিন্তু প্রধানমন্ত্রী, এখানে বাংলাদেশ ইন্ডিয়া কেউ কিন্তু প্রাইম মিনিস্টার না। হ্যাঁ, ওকে, এখানে দেখা যাচ্ছে যে আবুল হোসেন ভাই উত্তর করেছেন, একইভাবে কৃষ্ণ দেবনাথ উত্তর করেছেন, একইভাবে হাসান মাহমুদ ভাই উত্তর করেছেন, রাজিবুল ইসলাম ভাই উত্তর করেছেন। এখানে ওকে, আরেকটা ব্যাপারে একটু বলি যে এখানে রাজিবুল ইসলাম ভাই দুজন দেখে উনি প্লোরাল ইউজ করেছেন, অর্থাৎ উনি দুটো শব্দই এরকম ইউজ করেছেন, একটা গার্লস আর একটা কি ওমেন, দুটোই প্লোরাল ইউজ করছেন। আপনি যখন কমন নাউন আইডেন্টিফাই করবেন তখন সিঙ্গুলারে আইডেন্টিফাই করবেন, তো দুজনকে বোঝাতে গেলে তখন হতো সেটা আমাদের কি হবে, সেটা আমাদের প্লোরাল হবে। হ্যাঁ, তো এখানে এই দুটোর মাঝে কি গার্ল ওমেন দুটোই কি আমার কমন নাউন। ওকে, এখানে অনেকেই উত্তর দিয়েছেন, এখানে মুমিন ভাই উত্তর দিয়েছেন, একইভাবে দেখা যায় রূপক বড়ুয়া উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, শহীদুল ইসলাম ভাই, নুরুল আমিন ভাই, শেফাত ভাই, নাহিদ ভাই, আরিফিন ইমন ভাই, নয়ন ভাই, জিশান ভাই। ওকে ওকে,
আপনারা আসলে অসাধারণ, প্রত্যেকে রেসপন্স করতেছেন। আসলে আজকের ক্লাসটি মূলত রেসপন্সের ক্লাস, যে প্রত্যেকটা বিষয়ে আপনারা যদি রেসপন্স করেন তাহলে ক্লাসটি হয়তো আমি এগিয়ে নিতে আমার জন্য অনেক সুবিধা হবে। তাহলে আমরা যে আইডিয়াটুকু পেলাম সেটি হচ্ছে যে আমরা বেসিক যে আইডিয়াটি পেলাম, আমরা প্রপার নাউন চিনতে পারলাম, প্রপার নাউন। একইভাবে আমরা চিনতে পারলাম কমন নাউন। হ্যাঁ, এবার আমাদের থার্ড আইডিয়াটা হবে কালেকটিভ নাউন। আমাকে আপনারা পোস্টে জানিয়েছিলেন যে এই দুটোর মাঝে বেশ দ্বন্দ্ব তৈরি হয়, যে কমন নাউন এবং আমাদের কালেকটিভ নাউনের মাঝে বেশ একটা দ্বন্দ্ব তৈরি হয়। আমরা ইনশাল্লাহ এখন যে আলোচনা করতে যাচ্ছি, এই আলোচনায় আশা করি আপনার যদি এ সংক্রান্ত কোনো ডাউট থাকে, আশা করি চিরতরে ইনশাল্লাহ চলে যাবে। অর্থাৎ কমন নাউন এবং কালেকটিভ নাউনের দেখা যাচ্ছে যে যদি কোনো ডাউট থাকে এখানে আমরা মোটামুটিভাবে দেখুন, আমি ছোট্ট একটা কাজ করব। এর আগে একটি উদাহরণে চলে যাই। আমরা এবার প্রপার থেকে কমন আসবো, কমন থেকে কালেকটিভে আসবো, তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। যেমন আমি যদি সাকিব আল হাসানকে নিচ্ছি, একজন আপনারা চিনেন, বর্তমান তামিম ভাইকে নিলাম। এই দুটো নাম হচ্ছে আমার প্রপার নাউন। আমি যদি তাদের প্রফেশনের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, অনেক অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি, তাহলে এদের কমন নাউনটা আসবে মূলত ক্রিকেটার, রাইট? কি আসবে? ক্রিকেটার আসবে। এখন দেখা যাচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে আমার কমন নাউন। এখন কালেকটিভ নাউনটা আসলেই কি? কালেকটিভ নাউনের একটা সহজ সরল বাংলা আমরা প্রায় বলে থাকি, সেটি হচ্ছে সমষ্টিবাচক নাউন। অর্থাৎ সমষ্টিবাচক বাচককে বিশেষ্য। আসলে সমষ্টিবাচক বিশেষ্যটা কি মূলত? অর্থাৎ এই সমষ্টিবাচক যে আমরা বলি, এটা কিসের সমষ্টি? এই সহজ, মানে এই কথাগুলি যত সহজভাবে আপনি বুঝতে পারবেন, তত সহজভাবে আপনি আইডিয়াগুলি জেনারেট করতে পারবেন। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই যে সমষ্টিবাচক আমরা বলি, এই সমষ্টিটা আসলে কিসের সমষ্টি? ওকে, আমরা প্রথমেই জেনে নেব এই সমষ্টিবাচক আইডিয়াটা হচ্ছে যে কমন নাউনের সমষ্টি। কমন নাউনের সমষ্টি অর্থাৎ অনেকগুলি কমন নাউনকে সমষ্টি করে যদি দেখেন, অনেকগুলি কমন নাউনের সমষ্টি করে যদি নতুন কোনো নামকরণ হয়, নতুন সেই সমষ্টির নতুন কোনো নামকরণ হয়, নতুন কোনো নামকরণ হয়, তখন আমরা ওই নতুন নামকরণটিকেই মূলত কালেকটিভ নাউন বলে থাকি। প্রথমত হচ্ছে কমন নাউনের সমষ্টি, এবং কমন নাউনগুলো সমষ্টি করার পর সেটার যদি কোনো নতুন নামকরণ দাঁড়িয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি? কালেকটিভ বলি। একটা বিষয়, তার মানে এখানে প্রথমত আমি সমষ্টিবাচক শব্দটা সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিলাম। এখন কালেকটিভ শব্দটার আরও একটু আইডিয়া আমাদের নিতে হবে। সেটা এই যে সমষ্টি কথাটাকে আমাদের আরেকটি সহজ শব্দ দ্বারা আমরা একটু ব্যাখ্যা করব, যে এটা একটা ইউনিটের নামকে বুঝিয়ে থাকবে। হ্যাঁ, একটা ইউনিটের নাম, তার মানে কি ওই একটা সমষ্টির নামকে বুঝিয়ে থাকবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ যেমন আমি যদি এখানে যেমন আমাদের স্টুডেন্টস, স্টুডেন্ট শব্দটা হচ্ছে কি আমার কমন নাউন। এখন আপনি যদি বলেন যে প্লোরাল করে দিলেন, প্লোরাল করলে এখানে তো অনেকগুলি স্টুডেন্ট হলো, তাহলে কি এটি কালেকটিভ নাউন হবে? এটি কি আমার কালেকটিভ নাউন হবে? না, এটি আমাদের কালেকটিভ নাউন হবে না। কেন হবে না? আমি বলেছি কমন নাউনের সমষ্টি হবে বটে, কিন্তু তার নতুন কোনো নামকরণ হতে হবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ ওই নামকরণটা মূলত এই সমষ্টিকেই মানে এই ইউনিটির নামটাকে বোঝাবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা এখানে সাকিব তামিম দুজনকে নিয়েছি, এদের কমন নাউন হচ্ছে ক্রিকেটার। এভাবে যদি 11 জন ক্রিকেটার এবং আরও একজন যিনি থাকেন রিজার্ভে, ধরেন 11 জন ক্রিকেটার মিলে যদি আমরা একটা সমষ্টিকে চিন্তা করি, তাকে কিন্তু আমরা কি বলি? টিম বলি। দেখুন, এটাকে আমি অবশ্যই বলতে পারি ক্রিকেট টিম। হুম,
এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি ক্রিকেট টিম বলতে পারি। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি, তাহলে এই যে টিমটা, এটা কাদের দ্বারা তৈরি হলো? এই যে ক্রিকেটার দ্বারা। ক্রিকেটারকে কমন নাউন। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানে 11 জন ক্রিকেটার, আপনি ধরেন এখানে 20 জন ক্রিকেটার থাকলো, কিন্তু ওই ক্রিকেটার মিলে আপনার দেখা যাচ্ছে আহ, এখানে কোনো মানে নতুন নামকরণ তৈরি করলো না, আপনি ক্রিকেটার্স বললেন, এখানে ক্রিকেটার্স বললেন, তাহলে সেটাও আমাদের কি হবে না? কালেকটিভ নাউন হবে না। সেটা হতে হবে ওই সমষ্টির একটা নতুন নামকরণ আসতে হবে। যেমন আমরা এখানে পেলাম কি, ক্রিকেট টিম, তার মানে এই টিম, ক্রিকেট টিম হচ্ছে আমার কালেকটিভ নাউন। কথাটা ক্লিয়ার? আমার মনে হয় আমরা আরও কিছু দৃষ্টিকোণ থেকে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ওকে, এবার চলুন আমরা আরও কয়েকটি উদাহরণে যাব, তাহলে আমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। যেমন আমি যদি এই জায়গাতে ধরেন কয়েকটা কিছু শিক্ষার্থী যারা একটি রুমে ক্লাস মানে পড়াশোনার উদ্দেশ্যে একত্রিত হয়েছে, আমি এদেরকে একটা এক্স বললাম, আরেকজন ওয়াই, আরেকজন জেড। আমি এরকম ধরেন আরও আছে, আমি 3 জনের নাম এখানে লিখলাম। ওকে, ধরে নিলাম যে এখানে এই অনেকগুলি শিক্ষার্থী একটি রুমে দেখা যাচ্ছে আহ, পড়াশোনার জন্য আসছে, অর্থাৎ এখানে স্যারের কাছে পড়তে আসছে। তাহলে এই এদের এটি হচ্ছে এক্স, এটি হচ্ছে ওয়াই। আমরা যদি প্রথমে কমন নাউন তৈরি করি, যেহেতু পড়াশোনার জন্য আমরা চিন্তা করতেছি, তার মানে এরা স্টুডেন্ট। ওকে, এখন এই যে এরা অনেকগুলি স্টুডেন্ট একটা রুমে এখানে পড়াশোনার জন্য আসছে, তার মানে সেটার কে আমরা দেখেন একটা জায়গায় অনেক স্টুডেন্টস থাকতে পারে, হ্যাঁ। তার মানে তাকে কিন্তু আমরা কি বলবো না, ক্লাস বলবো না, মানে তাকে কিন্তু আমরা কালেকটিভ নাউন বলবো না। কখনো কালেকটিভ নাউন বলবো যদি সেটা নতুন নামকরণ হয়। যেমন এখানে একে আমরা কি বলে থাকি, ক্লাস বলে থাকি। অর্থাৎ তার মানে কি হলো, প্রপার নাউন থেকে আমি কমন নাউন পেলাম, আবার অনেকগুলি কমন নাউন মিলে আমার একটি ইউনিটির নাম আসলো ক্লাস। তার মানে এখানে ক্লাস হচ্ছে আমার কি, মূলত কালেকটিভ নাউন। কথাটা ক্লিয়ার? এবার চলুন আমরা আরও একটি উদাহরণে যেতে পারি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এবার ধরে নেন যে আমরা এই জায়গায়, ওকে, আমি এইটুকু একটু মুছে নিচ্ছি। আহ, আসলে এই দিনে ক্লাসের একটা প্রবলেম হচ্ছে যে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। আপনারা দোয়া করবেন যেন ইলেকট্রিসিটি না চলে যায়। ওকে, একটু লক্ষ্য করেন যে এই জায়গাটায় আমরা আরও একটি উদাহরণ নেব। ধরেন আপনারা হয়তো অনেকে আহ, ধরে আমি শ্রীকান্ত, হ্যাঁ, আমি কয়েকটি নাম লিখব। ধরেন তারপর হচ্ছে গুড়া। আপনারা হয়তো বইগুলি পড়ে থাকবেন অনেকেই। আহ, একইভাবে দেবদাস, জননী, আপনারা জানেন খুবই বিখ্যাত বই এগুলি। ওকে, এখানে আমি অনেকগুলি কে বই লিখেছি, কিছু সাহিত্যিক সৃষ্টিকর্ম লিখেছি। এখন এদের কমন নাউনটা কি হবে প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে আমাকে জানিয়ে দেন, এদের কমন নাউনটি কি হবে, প্লিজ খুব দ্রুত জানিয়ে দিন এদের কমন নাউনটা কি হবে। আমি এখানে শ্রীকান্ত লিখেছি, গোরা লিখেছি, দেবদাস লিখেছি, একইভাবে কি জননী লিখেছি। আপনারা খুব দ্রুত একটু জানিয়ে দেবেন এদের কমন নাউনটি কি হবে, খুব দ্রুত, খুব দ্রুত জানিয়ে দিবেন এদের কমন নাউন কি হবে। ওকে, আবুল হোসেন ভাই বলেছেন বুক। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ধরে নিতে পারি যে এদের কমন নাউন হচ্ছে আমাদের বুক। এখন ধরেন আহ, যদি কোনো একটা জায়গাতে অনেকগুলি বইয়ের সমাহার থাকে, কি থাকে, অনেকগুলো বই, দেখেন আমার একটা জায়গায় আমি বললাম যে আমি নর্মালি বললাম আই হ্যাভ আই হ্যাভ মেনি বুকস, হ্যাঁ, আমি বললাম আই হ্যাভ মেনি বুকস। তার মানে এখানে কিন্তু এই যে বুকস বললাম, এখানে কিন্তু অনেকগুলি বই বোঝাচ্ছে। এটি কিন্তু আমার কালেকটিভ না, এটি আমার কি না, এটি কিন্তু আমার কালেকটিভ নাউন না, এটা বুঝতে হবে। কারণ এটি আমার ওই বুক থেকে নতুন নামকরণে আমি যাইনি। কথাটা ক্লিয়ার? এটি জাস্ট বুক এর কে প্লোরাল, বুক এর প্লোরাল, এটি আমার কালেকটিভ নাউন না। বাট অনেকগুলি বই যেখানে আমরা
জমায়েত করি অথবা একত্রিত করি, ওই তাকে আমরা মূলত কি বলে থাকি? লাইব্রেরি বলে থাকি। কি বলে থাকি? লাইব্রেরি বলে থাকি। তার মানে কি, এখানে কিন্তু অনেকগুলি বইয়ের সমষ্টির একটা নাম, সেটা হচ্ছে আমার কি? লাইব্রেরি। তার মানে এখানে লাইব্রেরি হচ্ছে আমার কি? কালেকটিভ নাউন। কথাটা ক্লিয়ার? তাহলে এই যে কালেকটিভ নাউনগুলি আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা আইডিয়াকে এবার আমরা মেসিং করব। সেটা হচ্ছে আমরা প্রপার নাউনের সাদৃশ্য নাম, প্রপার নাউনের সাদৃশ্য নাম হচ্ছে কমন নাউন, আর অনেকগুলি কমন নাউনের একত্রিত নাম হচ্ছে আমাদের কি? ইউনিটির নাম হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ওকে, এবার আমরা যদি বলি যে কালেকটিভ নাউন কাদের দ্বারা তৈরি হয়? কমন নাউন দ্বারা। কমন নাউনের স্পেসিফিক পরিচয় কি? দেখুন, আপনি এদিক থেকেও আসতে পারেন, আপনি এদিক থেকেও যেতে পারেন। কিভাবে? খেয়াল করে দেখেন। আমি যদি বলি যে কালেকটিভ নাউন কি দিয়ে তৈরি? কমন নাউন। যেমন বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। ধরেন বাংলাদেশের ক্রিকেট টিম, আপনি কি বলতে পারবেন যে আমি যদি বলি একটা টিম কি দিয়ে তৈরি হয়? বলেন, আপনারা একটু দ্রুত কমেন্ট করুন যে একটা টিম কি দিয়ে তৈরি হয়, কাদের দ্বারা তৈরি হয়। প্লিজ, একটা টিম কাদের দ্বারা তৈরি হয়? খুব দ্রুত একটু আমাকে কমেন্টে জানান, একটা টিম কাদের দ্বারা তৈরি হয়? হ্যাঁ, একটু দ্রুত কমেন্টে জানান কাদের দ্বারা তৈরি হয়। ওকে, এখানে আয়শা মরিয়ম আপু বলেছেন এখানে কি হবে? প্লেয়ার, অর্থাৎ প্লেয়ার দ্বারা তৈরি হয়। এখন আপনি যদি বলেন, আপনি যদি আমি যদি একে ক্রিকেট টিম বলি, আপনি যদি বলেন যে তামিম সাকিব দ্বারা তৈরি হয়, তাহলে কিন্তু উত্তর ভুল। দেখেন, এটা কিন্তু উত্তর ভুল। কারণ যাদের দ্বারা তৈরি হবে সেটা সার্বজনীন হতে হবে। সেটা কি হতে হবে? সার্বজনীন হতে হবে। এখানে আমি যদি তামিম সাকিব দিয়ে টিম তৈরি হয় এটা যদি বলি, এটা শুধুমাত্র বাংলাদেশ টিমের জন্যই কে এটা খাটবে, এটা কিন্তু ইউনিভার্সাল হবে না। সঙ্গত কারণেই এখানে আপনাকে সামহাও আপনাকে কমন নাউন উত্তর দিতে হবে। অর্থাৎ টিম কাদের দ্বারা তৈরি হয়? প্লেয়ার দ্বারা। তাহলে এক একজন প্লেয়ারের জার্সিতে অথবা তার জার্সিতে যে নামটা থাকে সেটাই কিন্তু কি হয়তো তখন আপনি পেতে পারেন কি? সাকিব পেতে পারেন অথবা তামিম পেতে পারেন। কথাটা ক্লিয়ার? তখনই এরা হচ্ছে আমার প্রপার নাম। তার মানে টিম কাদের দ্বারা তৈরি? প্লেয়ার দ্বারা তৈরি। আবার প্লেয়ারের স্পেসিফিক নেম কি? সাকিব, তামিম অথবা পৃথিবীর রোনাল্ডো থেকে শুরু করে জিদান থেকে শুরু করে যার কথাই বলেন না কেন, যে কোনো প্রপার নাউন আমার হতে পারে। কথাটা ক্লিয়ার? তার মানে আমরা কিন্তু আইডিয়াটিকে ঠিক এভাবেও দাঁড় করাতে পারি বিষয়টা সহজে বোঝার জন্য। সেটি হচ্ছে এরকম, আমরা কিন্তু এটা বলতে পারি যে আমি বলতে পারি এ টিম অফ প্লেয়ার্স, আমি এটা বলতে পারি। আমি এখানে স্বাভাবিকভাবে বলতে পারি আ ক্লাস অফ স্টুডেন্টস। আমি স্বাভাবিক বলতে পারি লাইব্রেরি, লাইব্রেরি অফ বুকস। তার মানে এখানে আমরা ফাইনাল আইডিয়াটাকে এবার দাঁড় করাবো। ওকে, সেটি হচ্ছে দেখুন, এখানে যদি আপনি এভাবে যদি স্ট্রাকচারটা দাঁড় করাতে পারেন যে কালেকটিভ নাউন অফ কমন নাউন, এটি হচ্ছে কি আমার কমন নাউন। ওকে, আর তখন এই যে অফ প্লাস কমন নাউন, এটি হবে আমাদের কি? কালেকটিভ নাউন। এর দ্বারা যদি এটা তৈরি হয়, তার মানে এখানে প্লেয়ার দ্বারা কি তৈরি? টিম তৈরি। স্টুডেন্ট দ্বারা কি তৈরি হয়? ক্লাস তৈরি হয়। বুক দ্বারা কি তৈরি হয়? অর্থাৎ লাইব্রেরি তৈরি হয়। তাহলে এই স্ট্রাকচারটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে আপনার কমন নাউন আর কালেকটিভ নাউন নিয়ে কোনো সমস্যা হবে না। আর একটু এখানে কি বলছেন, ক্রিকেটার কি হবে না? কি হবে না এটা বুঝতে পারলাম না। ও হ্যাঁ, এখানে এ ক্রিকেট টিম অফ কি? ক্রিকেটার্স। হ্যাঁ, এ টিম অফ ক্রিকেটার্স হবে, হ্যাঁ অবশ্যই হবে। ওকে, ওকে, এখানে একটু খেয়াল করে দেখেন যে আমাদের এখন যে কাজটা, সেটা হচ্ছে আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। প্লিজ খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আর যাদের ডাউট ছিল
তাদের বিষয়টা ক্লিয়ার কিনা। হ্যাঁ, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আর অবশ্যই লাইভ ক্লাসটি একটু আপনাদের অবস্থান থেকে একটু শেয়ার করে দেবেন, কারণ আপনাদের দেখুন এত বেসিক নিয়ে আমরা কথা বলতেছি, বেসিক দেখা যাচ্ছে এই বেসিকগুলি নিশ্চয়ই আপনার আমার মতো আরও অন্যের ক্ষেত্রে এই সমস্যাটা রয়েছে। আমরা যদি একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দেই, দেখুন আপনারা এখানে অনেকেই ক্লাস করতেছেন, এখানে একটু লাইভ ক্লাসটি শেয়ার করলে আমরা হয়তো এই আমাদের এই হেল্পটুকু আমরা আরও অনেকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাবো। হ্যাঁ, ওকে। এখানে আবুল হুসেন ভাই থেকে শুরু করে মাহবুব হোসেন, স্কুল কোন নাউন। হ্যাঁ, স্কুল শব্দটা নিয়ে একটা পার্থক্য আছে। হ্যাঁ, যখন আপনি সব ধরনের স্কুলকে বুঝাবেন তখন এটা কমন নাউন হবে। আবার যখন এটা দ্বারা, যেমন মাছের ঝাঁক, হ্যাঁ, এটা বুঝাবেন তখন এটি আমার কালেকটিভ হবে। অথবা ৫টি ক্লাস দিয়ে যখন একটা স্কুলকে যদি ইন্ডিকেট করেন তখনও সেটা কালেকটিভ আইডিয়াতে চলে যাবে। এখানে মূলত হচ্ছে যখন যেমন আমার এলাকায় একটা স্কুল আছে, আপনার এলাকায় স্কুল আছে, একাধিক স্কুলের মাঝে যখন আপনি কম্পেয়ার করবেন তখন সেটা কমন হবে। কথাটা ক্লিয়ার? আর যখন দেখা যাচ্ছে এরকমটা হচ্ছে না, মাসের জাতকে বোঝাচ্ছে, তখন এটা কালেকটিভ আইডিয়াকে বোঝাচ্ছে। ওকে। আরেকটি বিষয় আমি বিষয় একটু শেয়ার করব, সেটা হচ্ছে আপনাদের ছোট্ট একটা টাস্ক দেব। এটা হচ্ছে, ধরেন আমি এখানে আহ, রফিক, হুম, তারপর দেখা যাচ্ছে যে সালাম, এবং দেখা যাচ্ছে মনির। আমি এখানে তিনটা নাম নিলাম, এদের আমি কমন নাউনটা তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, এদের কমন নাউনটা আমি তৈরি করে দিচ্ছি। এদের কমন নাউন হচ্ছে কি? সোলজার। এদের কমন নাউন কি? সোলজার। আমি কমনটাও বলে দিলাম, প্রপারটাও বলে দিয়েছি। এবার আপনাদের একটা কাজ করতে হবে যে এই এদের কালেকটিভ নাউনগুলি একটু আপনাকে লিখতে হবে খুব দ্রুত। খুব দ্রুত চটপটে একটু কমেন্টে জানিয়ে দিন। এটি হচ্ছে আমাদের এই ৩ প্রকার নাউনের মাঝে শেষ আলোচনা। তারপরে ইনশাআল্লাহ আমরা সামনে এগোবো খুব দ্রুত। খুব দ্রুত। ওকে, আমি এগুলি একটু লিখে নিই যে আপনারা যেগুলি বলছেন, যেমন আর্মি। ওকে, শুধু আর্মি? সবাই শুধু আর্মি বলছেন। ওকে, আরেকটি শব্দ আসছে আমাদের, পুলিশ আসছে। হুম। হুম, ওকে। ওকে, আরেকটি শব্দ আছে আমাদের কি? নেভি। খুব দ্রুত লিখতে থাকুন, যার মাথায় যতগুলি আসে লিখতে থাকুন। ওকে, এবার আমরা একটু সময় সেভ করব। দেখুন এই তিনটা শব্দ নিয়ে আমি একটু কথা বলতে থাকি। ওকে, এখানে আর্মি সোলজার দিয়ে তৈরি হয়, তার মানে কি? অ্যান আর্মি অফ সোলজার্স। অ্যান্ড কে? এ পুলিশ অফ সোলজার্স। তারপরে একইভাবে কি? আর নেভি অফ সোলজার্স। এখন পুলিশ শব্দটা নিয়ে আমাদের একটু কথা আছে, যে পুলিশ শব্দটা এটি খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। কারণ পুলিশ শব্দটা আপনারা একটু নোট করে রাখতে পারেন, যে পুলিশ শব্দটা সব সময় দেখা যাচ্ছে প্লোরাল হিসেবে ইউজ হবে। পুলিশ শব্দটা সবসময় প্লোরাল হিসেবে ইউজ হবে। যেমন আমাদের পিপল শব্দটা আমাদের সবসময় কি হয়? প্লোরাল হয়। একইভাবে পুলিশ শব্দটা সবসময় প্লোরাল হিসেবে ব্যবহার হবে, এবং এটি যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বও কি হবে? প্লোরাল হবে। আপনাদের ছোট্ট একটা কাজ দিচ্ছে, দেখি এই শূন্যস্থানটা একটু ফিল আপ করুন, দেখি পারেন কিনা। হ্যাঁ, দ্য পুলিশ, ধরেন ইনভেস্টিগেট দ্য মার্ডার। হুম, ওকে। এটির অপশনে আহ, দেখা যাচ্ছে, আমি ধরে নিলাম ইজ, বি নম্বর অপশন দিলাম ওয়াজ, এবং সি নম্বর অপশন দিলাম আর। এবার এবং ডি নম্বর অপশন দিলাম হ্যাভ। খুব দ্রুত একটু জটপটে উত্তরটা জানিয়ে দিন যে এটার উত্তর কী হবে। দ্য পুলিশ ড্যাশ কি ইনভেস্টিগেটিং দ্য মার্ডার। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন এটি কি হওয়া উচিত, খুব দ্রুত।
ওকে। এখানে কাজী আরাফ হোসেন ভাই বলেছেন আর, একইভাবে মোহাম্মদ আহসানুল্লাহ বলেছেন আর, এখানে সুপক বড়ুয়া বলেছেন ইজ, সরি এখানে ইজ হবে না। আবুল হোসেন ভাই ওয়াজ বলেছেন, ওয়াজ হবে না। রাজেবুল ইসলাম ভাই সি বলেছেন, ওকে। আয়েশা মরিয়ম আর বলেছেন, সজীব তানবির আর বলেছেন, রাসেল ভাই সি বলেছেন, তৌহিদ ভাই আর বলেছেন, রুদ্র মোহাম্মদ ভাই আর বলেছেন, ওকে। থ্যাংক ইউ। আসলেই এখানে পুলিশ শব্দটা আমাদের সবসময় প্লোরাল হবে, সঙ্গত কারণে আমাদের উত্তর হবে কি আর। ওকে, ক্লিয়ার। তবে ব্যতিক্রম হচ্ছে আপনি যদি বলেন আ পুলিশম্যান, হ্যাঁ, তাহলে সেটি ভিন্ন কথা, সেটা সিঙ্গুলার হতে পারে। কথাটা ক্লিয়ার? এখানে মূলত শুধু পুলিশ বলতে আমি যেটাকে বোঝাচ্ছি, এটা যদি হয় তাহলে সেটা সবসময় কি হবে, প্লুরাল হবে। তাহলে আশা করি আপনারা তিন প্রকার নাউন অর্থাৎ প্রপার, কমন এবং কালেকটিভ এই সংক্রান্ত আইডিয়াটুকু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তবে এখানে আপনাদের ছোট্ট একটা পড়া দিব, সেটি হচ্ছে আমার মনে হয় যে এটা আপনারা একটু টুকে নেবেন। সেটি হচ্ছে যদি আমি এখানে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমি যেহেতু ক্লাস নিচ্ছি, সেখানে সঙ্গত কারণেই এখানে আমার বইটি পড়েন অর্থাৎ ইংলিশ টিউটর পড়েন, এরকম অনেক শিক্ষার্থীরাই ক্লাস করেন অথবা করছেন। সেক্ষেত্রে স্বভাবতই আমি চাচ্ছি যে আমার যা পড়াচ্ছি পাশাপাশি সেখান থেকে একটু হোমওয়ার্ক দেওয়ার। কারণ হোমওয়ার্ক দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে তাহলে তারা ওই টপিকটিকে আরও ভালোভাবে পড়তে পারবে। সঙ্গত কারণেই আমি এখানে হোমওয়ার্কটা পাশাপাশি দিয়ে যাব। এই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে যাদের কাছে বইটি নেই, আর সমস্যা নেই, আপনার কাছে যে বইটি আছে সেটি আপনি দেখতে পারেন, সেখান থেকে টপিকটা কমপ্লিট করতে পারেন। তবে আমি বলবো যে আপনি অবশ্যই ক্লাসটি শেষে অবশ্যই আপনি কি করবেন, দেখা যাচ্ছে কোনো না কোনো একটি বই আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। কথাটা ক্লিয়ার? এবার লক্ষ্য করে দেখেন যে আমি যে পড়াটা দিচ্ছি সেটা একটু খেয়াল করে দেখেন। এখানে আমি সরাসরি চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন আমি যে আলোচনাটা এখানে করেছি, এই আলোচনার এখানে আমি শুরুতেই কিন্তু একটা বিষয় বলেছিলাম যে আমি প্রায় 5টা ধাপে আলোচনা করব। এখন 5টা ধাপের সব আলোচনাই কিন্তু আপনার কে এখানে আহ, আলাদা আলাদা পাবেন না, বই লেখার সময় একটা ধারাবাহিকতা মেনটেন করতে হয়েছে। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে আমি যেগুলি টিক দিয়ে দিব সেগুলি আপনারা পড়ে ফেলবেন। যেমন এখানে এই টাইপসগুলি পড়ে ফেলবেন। একইভাবে দেখা যাচ্ছে এখানে কনক্রিট নাউন নিয়ে আমাদের আলোচনা আছে, কনক্রিট নাউনের আলোচনাটা পড়ে ফেলবেন। একইভাবে দেখা যাচ্ছে যে আহ, এই জায়গায় কমন নাউন নিয়ে ডিটেলস আবার আলোচনা করেছি। আর মজার ব্যাপার হচ্ছে এখানে ছবি সহ আলোচনা দেওয়া আছে। সঙ্গত কারণেই এখনও যদি কেউ বুঝতে না পারেন সেটা অবশ্যই আপনি দেখা যাচ্ছে যে বই থেকে আলোচনাটা আবার একটু রিপিট করে নেবেন, আপনারা বুঝতে পারবেন। আর এখানে খুবই ইম্পর্টেন্ট একটা লিস্ট দেওয়া আছে যেখান থেকে নিয়মিতভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। সো এই লিস্টটা অবশ্যই অবশ্যই আপনি পড়ে ফেলবেন, এটা 100% আমি বলছি। কথাটা ক্লিয়ার? একইভাবে দেখা আমি যেগুলি দাগিয়ে দিচ্ছি এগুলি কিন্তু সবই হোমওয়ার্ক, হ্যাঁ। সো আপনার দেখা যাচ্ছে যে অবশ্যই অবশ্যই এগুলি আপনি পড়ে নেবেন, ওকে। তারপর দেখা যাচ্ছে এখানে এগুলি এখন পড়ার দরকার নেই, এগুলি আমি এটা আমি পরে আলোচনা করব, যখন আলোচনা করব তখন পড়াটা দিয়ে দিব। আপাতত যতটুকু আলোচনা করেছি ততটুকু পড়াটা আমি দিয়ে দিচ্ছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে লিস্টটা সেটি হচ্ছে এখানে দেখেন, আহ, এখানে এই যে এই লিস্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা 100% মাস্ট, আপনি অবশ্যই এটা মুখস্থ করবেন। কথাটা ক্লিয়ার? এটি অবশ্যই মুখস্থ করবেন এবং এই লিস্টের প্রত্যেকটা কালেকটিভ নাউনই পরীক্ষায় আসে। কথাটা ক্লিয়ার? আর অবশ্যই সাথে প্রিভিয়াস কোশ্চেনগুলি পড়বেন, আর এটিও পড়বেন, এটি পুরো 100% আমি দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে এই অ্যান ইম্পর্টেন্ট লিস্ট অফ কালেকটিভ নাউন, এটি পরীক্ষায় ঘুরে ফিরে এই লিস্ট থেকে আসে। সো এটিও অবশ্যই আপনি পড়ে নেবেন। সরি, যারা আসলেই যাদের কাছে বইটি নেই তাদের হয়তো একটু টাইম, হয়তো কয়েক মিনিট 1-2 মিনিট সময় নষ্ট হবে, কিন্তু দেখুন আমার যেহেতু আমার পাঠকদের কাছেও একটু দায়বদ্ধতা আছে, সঙ্গত কারণে আমি বইটা পাশাপাশি একটু দাগিয়ে দিচ্ছি যে কোন কোন পড়াগুলির সাথে সাথে পড়ে যাবেন। ওকে, এই রুলসটাও পড়বেন, এখানে এই রুলসগুলি নিয়ে আমি একটু পরেই আলোচনা করব। হুম,
তারপর পাশাপাশি আপনারা এই লিস্টটাও পড়বেন, কারণ এই লিস্টটিও আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং আমি নাউন অফ মাল্টিটিউড নিয়ে একটু পরেই আলোচনা করব, সো এটিও পড়ে ফেলবেন। আর পাশাপাশি এখানে যে রুলসগুলি দাগাচ্ছি না এগুলি আপাতত পড়বেন না, কারণ এগুলি নেক্সট ক্লাসে আমি আলোচনা করব, আলোচনা শেষ হলে তখন পড়বেন। ওকে, আমি একটু পরে ম্যাটেরিয়াল নাউন নিয়ে কথা বলবো। এখানে ম্যাটেরিয়াল নাউনের অসাধারণ কৌশল আছে, ম্যাটেরিয়াল নাউন নির্ণয়ের কৌশল, এবং সেটি ক্লাসের মতো করে এখানে বোঝানো আছে। এগুলি হয়তো যারা বইটি আছেন তারা পড়ে ফেলছেন, তো আমি আবার যেহেতু পড়াবো এই এরিয়াটুকু আপনারা একটু পড়ে ফেলবেন। ওকে, এবং প্রত্যেকটা নাউনের নিচেই যে ইম্পর্টেন্ট লিস্টটা আছে সেটি পড়তে অবশ্যই ভুলবেন না, এটি পড়ে ফেলবেন। এই হচ্ছে আপনাদের আজকের পড়া, এবং আমি অ্যাবাস্টিক নাউন আলোচনা শেষে এই পড়াটাও দিয়ে দিব। সো অ্যাবাস্টিক নাউনের এই পড়াটাও পড়ে ফেলবেন, বিশেষ করে এই শখের আইডিয়াটা তো অবশ্যই আপনি পড়ে ফেলবেন, 100% পড়ে ফেলবেন। আর পাশাপাশি এই পড়াটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আপাতত এটা নেক্সট ক্লাসে আলোচনা করলেও এটি একটু মুখস্থ করতে থাকবেন। হ্যাঁ, মুখস্থ পড়া যেহেতু একটু সময় লাগবে। হ্যাঁ, আর ইম্পর্টেন্ট একটা লিস্ট যেটা সাধারণত আমি আহ, এখানে যুক্ত করে দিয়েছি, এগুলি সাধারণত গতানুগতিক বইতে যদিও না নেই, তারপরেও দেখা যাচ্ছে যে আমি এই বিষয়গুলি যেহেতু পরীক্ষা আসে, যেমন দেখেন এই এক্সক্লুসিভ যে লিস্টটা আছে, এই লিস্টে যেমন লাভ শব্দটা কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, লাভ শব্দটা কখন ভার্ব হচ্ছে, লং শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ফর্ম, হাই শব্দটার অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট ফর্ম, ইনফ্যান্ট ইনফ্যান্সি, হিরো হিরোইজম, এগুলি কিন্তু পরীক্ষায় সবকটা আছে। দেখেন এখানে ইবি প্রাথমিক শিক্ষক নিয়োগ, বেরোবি, খুবই, সোনালী ব্যাংক। সো এই লিস্টটা মাস্ট আপনি 100% এটা পড়ে ফেলবেন। এই ছিল আপনার ইংলিশ টিউটর থেকে আজকের পড়া। আমরা আবার আমাদের ক্লাসে ব্যাক করতেছি। ওকে, এবার লক্ষ্য করুন যে আমাদের আজকের আলোচনায় আমি এবার মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা এখানে 3টা নাউন আমরা কমপ্লিট করেছি। একটা নাউন আমরা প্রপার নাউন, যা হোক, আমরা আমাদের হাতে এখন আরও 2টো নাউন আছে। এবার যে নাউন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউনের সাথে আপনারা কমেন্টেও বলেছিলেন কোনো একজন যে ম্যাটেরিয়াল নাউনের সাথে কমন নাউনের একটি দ্বন্দ্ব থাকে, অনেকে এই দুটো গুলিয়ে ফেলেন। হ্যাঁ, ইনশাল্লাহ এখন যে আলোচনা করব এই আলোচনার পরবর্তী সময়ে আপনার এই সংক্রান্ত আর কোনো প্রকার ডাউট থাকবে বলে আমার মনে হয় না। কথাটা ক্লিয়ার? সঙ্গত কারণেই দেখা যাচ্ছে আপনারা একটু দয়া করে আলোচনাটার দিকে অনেক বেশি সিরিয়াস হন এবং বেশ মনোযোগী হওয়ার চেষ্টা করেন। যে ম্যাটেরিয়াল নাউন, প্রথমত একটু স্বীকার করে নিতে হয় যে ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন অনেক ব্যাকরণবিদদের মতে যে এই ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউন প্রায় কাছাকাছি, এবং কিছু ক্ষেত্রে ক্যারেক্টার হুবহু এক। কথাটা ক্লিয়ার? এই কারণে আমাদের এই দ্বন্দ্বটা তৈরি হয়। কথাটা ক্লিয়ার? এখন এখন ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউন যদি কাছাকাছি হয়ে থাকে এবং কিছু ক্যারেক্টার যদি এক হয়ে থাকে, তাহলে কমন ম্যাটেরিয়াল নাউন কেন কমন নাউন হলো না, অথবা ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের ভিতর পার্থক্যটা কি? আমি কথাটা এক কথায় একটু বলে দিচ্ছি। ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের পার্থক্য হচ্ছে, কমন নাউনকে গণনা করা যায়। হুম, কমন নাউনকে গণনা করা যায়, ম্যাটেরিয়াল নাউনটাকে গণনা করা যায় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনার ক্যারেক্টার যতই কাছাকাছি মনে হোক না কেন, তাহলে দেখা যাচ্ছে যে যতই কাছাকাছি মনে হোক যে ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায়, আপনারা শুধু এই দুটো শর্ত দেখবেন। একটা হচ্ছে কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউন যদি গুলিয়ে ফেলেন, তাহলে শর্তটা দেখবেন কমন নাউন গণনা করা যায়, ম্যাটেরিয়াল নাউনটাকে গণনা করা যায় না। আমরা যদিও গণনা করা যায় না এ নিয়ে কাউন্টেবল আনকাউন্টেবল আরও ডিটেলস কথা বলবো, শুধু এখানে এই শর্তটা একটু মাথায় রাখেন। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা কি বুঝে থাকি, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন নিয়ে আমরা এবার কথা বলবো। ম্যাটেরিয়াল নাউনের বিষয়ে প্রথমত হচ্ছে, আমি যদি সরাসরি উদাহরণে চলে যাই, তাহলে বিষয়টা হচ্ছে, যেমন আমি যদি বলি ওয়াটার, অথবা আমি যদি বলি গোল্ড, ওকে, অথবা আমি যদি বলি সুগার, হ্যাঁ,
আপনারা জানেন এরা ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউন হওয়ার শর্তটা কি? আমার বইতে আমি দুটো কৌশল সেখানে দিয়েছি এবং তিনটা কৌশল দিয়েছি। এই তিনটা কৌশল যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আর কখনোই ম্যাটেরিয়াল নাউনে আপনার সমস্যা হবে না। এখানে রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন, স্যার ম্যাথ লাইভের ব্যাপারে একটু বলে দিলে ভালো হয়, ম্যাথ লাইভে সবাইকে ইনভাইট করেন। ওকে, থ্যাংক ইউ। আপনারা জানেন যে আমাদের শনিবার, হ্যাঁ, সোমবার এবং বুধবার যারা ম্যাথমেটিক্সে দুর্বল আছেন, ইংলিশের মতো উইক আছেন, তারা এই 3 দিন 9:30টায় ম্যাথমেটিক্সে লাইভ ক্লাস করতে পারেন। সেখানে আমরা একদম বেসিক থেকে শূন্য থেকে শুরু করে আলোচনা করি। আমার মনে হয় যে আপনার বেসিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ইভেন আমরা এতটুকু বলতে পারি, ম্যাথমেটিক্স ইংলিশের ক্ষেত্রে যদি আমাদের লাইভ ক্লাসগুলি করেন তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এখানে দেখা যায় সুরাইয়া চৌধুরী বলেছেন টেবিলটা কোন নাউন। আপু, এই ব্যাপারগুলি নিয়ে আমি কথা বলবো, হ্যাঁ, একটু ওয়েট অ্যান্ড সি, একটু খেয়াল করেন যে খুব দ্রুতই কথা বলবো, কারণ কমন নাউন নিয়ে এবং ম্যাটেরিয়াল নাউন নিয়ে আমাদের বেশ একটা দ্বন্দ্ব তৈরি হয়। ওকে, এখানে ওয়াটার, গোল্ড, সুগার। আপনি ফার্স্ট স্টেপে সেটা দেখবেন যে ওয়াটার, গোল্ড, সুগার এদেরকে গণনা করা যায় না। এটা হচ্ছে প্রথম কথা। কথাটা ক্লিয়ার? যেহেতু গণনা করা যায় না, আমি বলতে পারি যে এরা আনকাউন্টেবল। গণনার একটা শর্ত আছে, শর্তটা আমি একটু বলি তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন ওয়াটার শব্দটা আমরা গণনা করি 1 2 3 4 দিয়ে, হ্যাঁ। আপনি কিন্তু বলতে পারবেন না একটা ওয়াটার, দুটো ওয়াটার, তিনটা ওয়াটার, চারটা ওয়াটার, এটা কিন্তু বলা যায় না। তার মানে কি, আপনি নিশ্চিত থাকেন এটা কি আনকাউন্টেবল। কিন্তু আমি যদি পেন বলতাম তাহলে আপনি কিন্তু বলতে পারতেন একটা পেন, দুটো পেন, তিনটা পেন, চারটা পেন, তার মানে এটা কাউন্টেবল। কথাটা ক্লিয়ার? গোল্ড, গোল্ডকে আপনি গণনা করতে পারবেন না, একটা গোল্ড, দুটো গোল্ড আপনি এভাবে বলতে পারবেন না, হ্যাঁ, এটা বলতে পারবেন না। সুগারকে আপনি বলতে পারবেন না যে একটা সুগার, দুটো সুগার, তিনটা সুগার, এটা বলতে পারবেন না, হ্যাঁ, তবে এভাবে বলতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপে আপনাকে দেখতে হবে যে এরা আনকাউন্টেবল কিনা। ওকে, সেকেন্ড স্টেপে যেটা দেখবেন সেটা হচ্ছে, পাশাপাশি যেটা দেখবেন সেটা হচ্ছে এরা কোনো একক দ্বারা পরিমাপযোগ্য। একক দ্বারা কি পরিমাপযোগ্য। তার মানে চলুন এই শর্তটা কি দেখে, হ্যাঁ, এই যেমন একে আমরা লিটার দ্বারা অথবা গ্লাস দ্বারা পরিমাপ করি, হ্যাঁ। আমরা 1 লিটার পানি বলতে পারি, 2 লিটার পানি বলতে পারি, হ্যাঁ। যেমন এটাকে আমরা ক্যারেট দ্বারা, দেখা যাচ্ছে আমরা ক্যারেট একটা একক, ক্যারেট দ্বারা আমরা গোল্ডকে কি করি, গোল্ড, ডায়মন্ড, এগুলি কি করি আমরা পরিমাপ করি। তার মানে কি এটা একটা একক দ্বারা পরিমাপযোগ্য। সুগার আমরা গ্রাম দ্বারা অথবা কেজি দ্বারা এটা পরিমাপ করি। তার মানে এখানে সুগার হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। এখন একইভাবে তাহলে আমরা পেলাম আনকাউন্টেবল নাউন হবে, একক দ্বারা পরিমাপযোগ্য হবে। কথাটা ক্লিয়ার? আপনি একক দ্বারা, যেমন আপনি যদি বলেন, অনেকে ডেফিনেশনে বলে থাকেন ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না, বিষয়টা কিন্তু এরকম না। যেমন আপনি যদি বলেন রাইস, রাইসকে কি গণনা করা যায় না? পৃথিবী এখন এত ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস, দেখা যায় ব্যাকটেরিয়াকে গণনা করতে পারে, তাহলে রাইসকে কি গণনা করা যাবে না? অবশ্যই যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা রাইসকে দেখা যাচ্ছে যে আমরা গণনা করি না, অর্থাৎ একে একটা একক দ্বারা পরিমাপ করি। আমরা 1 কেজি, 2 কেজি, 1 মণ, 2 মণ, অর্থাৎ একক দ্বারা পরিমাপ করি। বিষয়টা হচ্ছে যে কোনো কিছুকে যখন আমরা একক দ্বারা পরিমাপ করি, গণনা করি না, কোনো কিছু যখন আমরা আনকাউন্টেবল হয়, তখন ওই যে বস্তুটাকে আমরা তখন ম্যাটেরিয়াল নাউন বলি। আপাতত এতটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন, আর না বুঝতে পারলে নো লিখে খুব দ্রুত কমেন্ট করেন, খুব দ্রুত, খুব দ্রুত কমেন্ট করুন। আর হ্যাঁ, একটি বিষয় হচ্ছে যারা ইংলিশে অনেক বেশি দুর্বল, নিজে নিজে ইংলিশ শিখতে চান, সেক্ষেত্রে দেখেন আমার স্ক্রিনের বাম কর্নারে ইংলিশ টিউটর বইটার ছবি দেখতে পাচ্ছেন। আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। আমি মানে নিশ্চয়তা দিতে পারি যে অবশ্যই আপনি নিজে নিজে বইটি পড়ে ইংলিশ শিখতে পারবেন, যারা নিজে নিজে ইংলিশ শিখতে চান। ওকে, তাহলে এখানে যে বিষয়টা আমি বললাম সেটি হচ্ছে, লক্ষ্য করেন আমাদের ম্যাটেরিয়াল নাউন নিয়ে আরেকটু আইডিয়া পরিষ্কার করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের যে
যেমন কাঁচামাল, একজন আপু বলেছেন টেবিল শব্দটা, যেমন আমরা যদি উড বলি, উড। আরেকটা ব্যাপার, কাঁচামাল শব্দটা সম্পর্কে আমার মনে হয় যে একটু আইডিয়া দেওয়া উচিত। এটাকে যারা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট আছেন তারা জানেন যে র মেটেরিয়ালস নামে একটা বিষয় আছে। হুম, র মেটেরিয়ালস, কাঁচামাল। কাঁচামাল কি? কোনো কিছু তৈরির প্রাথমিক উপাদান। হ্যাঁ, কোনো কিছু তৈরির কি প্রাথমিক উপাদানগুলি হচ্ছে আমরা কাঁচামাল বলি। এখন আমরা যদি উডকে চিন্তা করি, আহ, এখান থেকে ধরি এটা আমাদের, যেমন আমরা যদি টেবিল তৈরি করি তাহলে টেবিলের একটা কাঁচামাল। একইভাবে আমাদের কি চেয়ারের একটা কাঁচামাল, কারণ উড থেকে টেবিল তৈরি হয়, উড থেকে চেয়ার তৈরি হয়। এখন আপনাকে মনে করতে হবে যে আপনার ম্যাটেরিয়াল নাউন থেকে যে যা উৎপন্ন হয় এরা কমন নাউন হয়। এরা কি হয়? কমন নাউন হয়। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি এখানে এই টেবিল, আপনি যদি টেবিল দেখে যদি মনে করেন এটা কাঠ, এটা কিন্তু উড না। টেবিল কিন্তু উড না, উড দ্বারা তৈরি। আপনাকে এই বিষয়টা বুঝতে হবে। আমাদের কনফিউশনের জায়গাগুলি কোথায়? কনফিউশনের জায়গাগুলি মূলত এই জায়গাগুলিতে। আমরা টেবিল দেখে মনে করি হ্যাঁ এটা তো কাঠ, তার মানে কি এটি হতে পারে ম্যাটেরিয়াল নাউন হতে পারে। আসলে বিষয়টা এমন না। এটি হচ্ছে এর একটা এটার কাঁচামালটা হচ্ছে উড। চেয়ার এর কাঁচামাল কি? উড। একইভাবে আপনি যদি ক্লাসে যে বেঞ্চে বসেন, এই বেঞ্চের কাঁচামাল কি? উড। তার মানে এরা হচ্ছে আপনার কি? আপনার কমন নাউন। এখন আপনি দেখা যাচ্ছে আপনি গোল্ড থেকে দেখা যায় যে রিং তৈরি করলেন, গোল্ড থেকে রিং তৈরি করলেন, তাহলে এই রিংটা কি হবে? রিংটা হবে কমন নাউন, গোল্ড হচ্ছে আমার কি? ম্যাটেরিয়াল নাউন। কথাটা ক্লিয়ার? এখন এখানে একটা আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখেন যে কিছু জায়গায় হুম আমাদের একটু কনফিউশন তৈরি হয়, যে সেটা হচ্ছে যে যদি মানে এই যে মানে আমরা ম্যাটেরিয়াল নাউনকে ব্যবহার করে যে মানে উৎপাদনটা আমরা পাবো, এই উৎপাদনটা দেখা যাচ্ছে ফাইনাল প্রোডাক্ট যদি হয়, এই উৎপাদনটা কি? ফাইনাল প্রোডাক্ট যদি হয় তাহলে তবেই সেটা কমন নাউন হবে। যেমন আপনি মাটি থেকে আহ, মানে দেখা যাচ্ছে যে আমি কথাটা যেটা বলতে চাচ্ছি যে মাটি থেকে আপনি ইট তৈরি করলেন, ইট থেকে বিল্ডিং। এখন মাটি থেকে যখন ইট তৈরি করলেন, ইট কিন্তু আহ, এটা ফাইনাল প্রোডাক্ট না। এরপরে যখন বিল্ডিং তৈরি করলেন, বিল্ডিংটা হচ্ছে ফাইনাল। অর্থাৎ রিইউজ যখন হবে তা সেক্ষেত্রে এটা হবে না, এটা হচ্ছে একদম ফাইনাল প্রোডাক্ট হতে হবে। ফাইনাল প্রোডাক্ট হলে সেক্ষেত্রে সেটা কি? আমাদের কমন নাউন। আবার যদি দেখা যাচ্ছে এটা এই পর্যন্তই ফাইনাল হতো তাহলে ভিন্ন কথা ছিল। যেমন আপনি দেখা যাচ্ছে ব্যাম্বো থেকে দেখা যাচ্ছে পেপার তৈরি করলেন, এখন এটা যদি পেপারটাই ফাইনাল হয় তাহলে ভিন্ন কথা। যদি ফাইনাল না হয়ে এটা দ্বারা বুক তৈরি করেন তাহলে সে কিন্তু আবার পুনরায় ব্যবহার হলো, তখন কিন্তু এটা আমার ম্যাটেরিয়াল নাউনই থাকবে। কথাটা ক্লিয়ার? সেক্ষেত্রে বুক হবে আমাদের কি? কমন নাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কথাটা ক্লিয়ার? এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে মূলত আহ, আশা করি মোটামুটি এখন যে আলোচনাটা আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে করলাম আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ফাইনালি আরও একটি নাউন ছিল, সেটি নিয়ে আমরা কথা বলবো। সেটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আমরা একটু এবার কথা বলবো। এক্ষেত্রে আমরা শুরুতেই একটু হিন্টস দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কথা বলেছিলাম সেখানে একটা বিষয় বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা ছিল মূলত আমাদের কে? কনক্রিট নাউনের কে? অ্যান্টোনিম। আমাদের কনক্রিট নাউনের অ্যান্টোনিম ছিল কে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সহজ কথার যেটা ছিল সেটি হচ্ছে, লক্ষ্য করেন যে এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আপনি যাকে ডিটেক্ট করতে পারবেন না সেটি হচ্ছে মূলত কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সহজ কথা, আর কিচ্ছু দরকার নেই। যে এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যদি আপনি ডিটেক্ট করতে না পারেন তাহলে সেটি হবে কি? আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা একটু ভালো করে মনে রাখতে হবে, চারটা ক্যারেক্টার মনে রাখতে হবে।
একটা একটা ক্যারেক্টার হচ্ছে, লক্ষ্য করেন যে এর মাঝে একটা ক্যারেক্টার হচ্ছে কোয়ালিটি, যেটা আমার বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা লিস্টে দেখে নেবেন। কোয়ালিটি, কোয়ালিটি হচ্ছে যে যারা সাধারণত কোথা থেকে, অ্যাডজেক্টিভ থেকে যে নাউনটা জন্ম নেয়, অ্যাডজেক্টিভ থেকে যে নাউনটা জন্ম নেয় সেটা মূলত গুণবাচক হয়ে থাকে। আর গুণবাচক নামটাকে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। সো এখানে কোয়ালিটি জাতীয় যত নাউন আছে, অর্থাৎ দুষ গুণ জাতীয় যত নাউন আছে, তাদেরকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে ফেলবো। যেমন আমি যদি বলি এখানে গুড, গুড হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ, এর সাথে যদি আমি একটা সাফিক্স যুক্ত করি গুডনেস, তাহলে এই গুডনেস হচ্ছে আমার কে অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে অনেস্টের সাথে যদি ওয়াই যুক্ত করি তাহলে কে আমাদের হবে কি অনেস্টি, তাহলে এটি হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে দেখা যাচ্ছে যে যেমন উইক আছে, উইকের সাথে যদি আমরা নেস যোগ করি উইকনেস হবে। কথাটা ক্লিয়ার কিনা? অর্থাৎ যেমন ওয়াইজ আছে, ওয়াইজের সাথে ডোম যোগ করলে উইজডম। কথাটা ক্লিয়ার? এভাবে যখন আমরা দেখা যাচ্ছে কোনো অ্যাডজেক্টিভের সাথে আমরা কি একটা সাফিক্স যুক্ত করে যখন তাকে আমরা একটা নাউনে রূপান্তর করব, তখন সেটাও অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তার মানে এই গুণ জাতীয় যে নাউনগুলি, এগুলি আপনাকে মুখস্থ রাখতে হবে। তারপরে অ্যাকশন জাতীয়, হ্যাঁ, অ্যাকশন জাতীয় যে নাউনগুলি, অ্যাকশন জাতীয় আমি বোঝাচ্ছি যেগুলি ভার্ব থেকে সাধারণত জন্ম নেয়। যেমন মুভ এর সাথে যদি ম্যান্ট যুক্ত করি তাহলে গিয়ে কি হবে মুভমেন্ট। একইভাবে এরকম হবে কি এগ্রিমেন্ট। কথাটা ক্লিয়ার? তারপর দেখা যাচ্ছে যে আমি যদি বলি স্বাভাবিকভাবে যে এখানে মিশন বলি, অ্যাডমিশন বলি, অথবা অথবা দেখা যাচ্ছে যে এরকম অনেক শব্দই হতে পারে, মানে অ্যাডমিট থেকে অ্যাডমিশন। কথাটা ক্লিয়ার? সহজ কথা হচ্ছে যে ভার্ব থেকে যখন একটা নাউন জন্ম নিচ্ছে, তবে সব না, এখানে কিন্তু সব না। যেমন আমার যদি ধরেন ড্রাইভ থেকে ড্রাইভার হয়, ড্রাইভ থেকে ড্রাইভার হয়, এটাও তো আমার ভার্ব থেকেই জন্ম নিল। তার মানে এটা কিন্তু একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তার মানে কি এটা তখন কমন নাউন হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যখন অ্যাকশন মানে ওই ক্রিয়ার নাম থাকবে, এটা কিন্তু একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। আর এখানে মুভমেন্ট, তার মানে যে মুভ করাটাকে মুভমেন্ট বলা হয়, তার মানে এখানে ওই ক্রিয়ার নামটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাকশন জাতীয়। কথাটা ক্লিয়ার? তারপরে স্বাভাবিকভাবে যেটা, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন পরিস্থিতি অবস্থা। যেমন এটা আপনার যেমন ডেথ একটা অবস্থা, মৃত কি এটা একটা অবস্থা। যেমন ইয়থ, ইয়থ একটা, এটা কি বয়সের একটা অবস্থা। কথাটা ক্লিয়ার কিনা? একইভাবে দেখা যাচ্ছে মানে পোভার্টি, তার মানে এটা দারিদ্র্যের একটা অবস্থা। এরকম বিভিন্ন অবস্থা, যেমন বয়সের অবস্থা হতে পারে আপনার চাইল্ডহুড, হ্যাঁ, অথবা এরকম বয়হুড, হ্যাঁ, অর্থাৎ ম্যানহুড। এরকম বিভিন্ন অবস্থার নামও হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং ফাইনালি যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের আর্ট অ্যান্ড কে সায়েন্স, আর্ট অ্যান্ড সায়েন্স। কথাটা ক্লিয়ার? আর্ট অ্যান্ড সায়েন্সের ভিতর যেমন আপনি আছে মিউজিক, তারপর যেমন আমরা যদি আর্ট অ্যান্ড সায়েন্সের ভিতর স্বাভাবিকভাবে খেয়াল করে দেখি, যেমন আমাদের কেমিস্ট্রি শব্দটা আর্ট ছিল, কেমিস্ট্রি, ওকে। এই কেমিস্ট্রি শব্দটা প্রাইমারিতে আর্ট ছিল, এটি নিয়ে অনেক ডাউট ছিল, অনেকেই ভুল উত্তর করেছেন। যা হোক, এখানে কেমিস্ট্রি শব্দটা কি এই সায়েন্সের ভিতর পড়ে, সঙ্গত কারণেই এটি হচ্ছে আমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন বলতে পারেন কেমিস্ট্রি, এটি যদি আপনি একটা বই হিসেবে চিন্তা করেন তাহলে আপনার চিন্তাতে ভুল আছে। আপনি যদি বই হিসেবে চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তাতে ভুল আছে। কেন আপনার চিন্তাতে ভুল আছে? কারণ হচ্ছে এটা একটা বিদ্যার শাখা, হ্যাঁ, এটা প্রতিদিন এক্সপান্ড হচ্ছে, তার মানে এটার কোনো সীমা নেই, শেষ নেই। সো দেখা যাচ্ছে ডে বাই ডে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিতর লেভেলে আমরা দেখা যাচ্ছে আমাদের আইডিয়াগুলি পৌঁছে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা জাস্ট কে দেখা যাচ্ছে যে জ্ঞানের একটা শাখা,
সেক্ষেত্রে আপনি এটাকে বই হিসেবে কল্পনা করলে তার মানে কি আপনার আইডিয়াতেই ভুল আছে। সঙ্গত কারণে এখানে কেমিস্ট্রি থেকে শুরু করে ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স যে মানে বিদ্যার শাখাগুলি আছে সেগুলো আর্ট অ্যান্ড সায়েন্সের অধীনে পড়বে এবং সেগুলিও হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাটা ক্লিয়ার? এবার আমার মনে হয় যে এই 5 প্রকার নাউন নিয়ে যা আলোচনা করলাম এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। কথাটা ক্লিয়ার? এখন আমাদের আজকের আলোচনায় আমাদের যে এরিয়াটা টার্গেট ছিল, আমার মনে হয় ওই টার্গেটটুকু আমরা আজকে ফিল আপ করতে পারবো না। কারণ আমাদের টাইপস অফ নাউন্স নিয়ে কথা বলেছি, নাউন ভার্ব এগ্রিমেন্টে আমরা এখনও যেতে পারিনি। আমাদের ইচ্ছে ছিল নাউন ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, এটি নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে নাউন ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো এবং দুটো টপিক নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ট্রান্সফরমেশন অফ নাউন্স এবং নাউন ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের হয়তো এর জন্য আরও একটা ক্লাস লেগে যেতে পারে, অথবা এই দুটোর জন্য একটা ক্লাস অথবা দুটো ক্লাস লাগতে পারে। তার মানে মোট প্রায় 3 থেকে আমাদের 4টি ক্লাস লেগে যাবে। হ্যাঁ, তো এতটুকু আমি যে আলোচনা করলাম এই এই আলোচনা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু এখানে আমাকে বেসিক আলোচনা করতে হচ্ছে, সঙ্গত কারণে আপনাদের অনেকের সবার মতামত দেখা যাচ্ছে যে আমি হয়তো পড়তে পারি না, সবার কমেন্ট পড়তে পারি না, তবে আপনারা কমেন্ট করবেন, যতটুকু পড়তে পারি ইনশাল্লাহ আমি পড়ার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে আলোচনা প্লাস আবার দেখা যায় প্র্যাকটিস, দুটো একসাথে কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, তো আপনাদের সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমি রিকোয়েস্ট করব যে আপনি ইংলিশ, যার কাছে ইংলিশ টিউটর বইটা আছে, আপনি আমার লেকচারের সাথে মাস্ট সেটা পড়ে যাবেন, মাস্ট অবশ্যই পড়বেন। দেখা যাচ্ছে যে তাতে করে আলোচনাটা অনেক সুবিধা হবে, আপনি আরও বেশি বুঝতে পারবেন। কারণ ইংলিশ টিউটর বইটা টোটালি একটা নোট বলতে কেমন, আমার প্রায় 7 ইয়ার্স টাইমের দীর্ঘ সময় দিয়ে এই বইটা আমি লিখেছিলাম। দীর্ঘ 7 বছর সময়ের পরিশ্রমের ফসল হচ্ছে আমার ইংলিশ টিউটর। সঙ্গত কারণে এটা একটি নোট, একদম হ্যান্ড নোট, যা আপনি যদি আমার ক্লাসের পাশাপাশি আপনি এটাকে চর্চা করেন তাহলে হয়তো দেখা যাচ্ছে আপনি আরও একটু অ্যাডভান্স লেভেলে পৌঁছতে পারবেন। ওকে, অনেকেই কমেন্ট করেছেন যে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আর এখানে আয়ান খান বলেছেন স্যার উইকলি 2টো ক্লাস নিলে ভালো হতো। আসলেই এই মুহূর্তে দেখা যাচ্ছে 2টো করে ক্লাস নেওয়ার সুযোগ নেই। দোয়া করবেন যে শীঘ্রই যেন 2টো করে ক্লাস আমি নিতে পারি। তো ইনশাল্লাহ আমি হয়তো নভেম্বর থেকে ইচ্ছা আছে যে নভেম্বর মাস থেকে টোটালি আমি ফুললি মানে ফুল টাইম আমি অনলাইনে ডেডিকেটেড হব। তখন হয়তো ইনশাল্লাহ আপনারা আনলিমিটেড ক্লাস পাবেন, অসংখ্য সাপোর্ট পাবেন। তবে সে পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন, ক্লাস করতে থাকুন যতটুকু সম্ভব হোক। এখানে সিফাত ভাই বলেছেন স্যার টিউটর বইটা নাই আর এখন কেনাও পসিবল না, কি করব? ভাই আপনার এই মুহূর্তে কিনতে হবে না, আপনার কাছে যে বইটা আছে আপনি সেটাই একটু পড়তে থাকুন। কারণ আমি বলছি টিউটর বইটা যাদের কাছে আছে তারা যেন মাস্ট ফলো করে। ওকে, তারা যেন মাস্ট ফলো করেন। আর আমার ক্লাস দেখে আমি রিকোয়েস্ট করব, কাউকে টিউটর বইটা কেনার দরকার নেই। টিউটর বইটি যদি কারোর দরকার হয় আপনার ব্যক্তিগত প্রয়োজনে কিনবেন। কারণ হচ্ছে আমি চাই না যে আমার ক্লাসের সাথে কম্পেয়ার করার জন্য আপনি টিউটর বইটা কেনেন। কারণ টিউটর বইটা ক্লাসের জন্য না, আপনি নিজে পড়ে নিজেই শিখতে পারবেন। তো ওই দায়বদ্ধতা থেকে আপনি সেটা কিনতে পারবেন। এখন এখানে ভাই বলছেন চাঁদনি রাত বলেছেন ইংলিশ টিউটর বইটি কি সিলেট পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। আপনি অনলাইনের অনেকগুলি দেখা যাচ্ছে যে সাইটও পাবেন। আর সিট দিয়ে দিলে ভালো হবে স্যার। আসলে দেখুন, লেকচার শিট যেহেতু বই আছে, এখানে নতুন করে লেকচার শিট হয়তো এখন আর সম্ভব না। আপনারাও জানেন যে আমারও একটা ব্যক্তিগত লিমিটেশন আছে, কারণ যেখানে মেটেরিয়ালস আছে সেখানে নতুন করে মেটেরিয়ালস দেওয়াটা কঠিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু সম্পূর্ণ কাজটাই আমি ভলেন্টারি ওয়ার্ক হিসেবে করতেছি, সেখানে যতটুকু সম্ভব হয় আমি দিচ্ছি, বাকিটুকু আপনাদের অবস্থান থেকেও একটু এগোতে হবে। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই দেখা যায় প্রত্যেকের অবস্থান থেকে একটু এগোলে সেটা সুবিধা হয়। হ্যাঁ,
ওকে, আর ম্যাথ টিউটর বইটি কবে পাবো স্যার? তৌফিক হাসান ভাই বলছেন ইনশাল্লাহ শীঘ্রই পাবেন, অক্টোবরের দিকে পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ম্যাথ ক্লাস আগে করি না, একটা ক্লাস দেখে ভালো আহ, লাগছে। এ- এখন জয়েন হলে উপকৃত হব লাইভ ক্লাস করলে স্যার? হ্যাঁ, অবশ্যই উপকৃত হবেন, কেন হবে না। হ্যাঁ, আর ইউটিউব চ্যানেল এই সবগুলি আমরা একটু কমেন্টে পরে জানিয়ে দিব, এখন আর ক্লাসটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আজকের ক্লাসটি এ পর্যন্তই, আর নেক্সট ক্লাসে অন্তত প্রত্যেকে একজন করে হলেও আপনার কাছের ফ্রেন্ডসকে ইনভাইট করবেন, এতটুকু আমার রিকোয়েস্ট থাকলো। নেক্সট ক্লাসে যেন আমরা অন্তত 200+ স্টুডেন্ট একসাথে আমরা কি করতে পারি, দেখা যাচ্ছে আমরা একসাথে ক্লাস করতে পারি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।